আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনা। চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন সাফা চৌধুরী, ফ্লোরেন্স, ইটালি থেকে। সাফা তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। সঙ্গত কারণে সাফা তার অ্যাকচুয়াল নামটা এখানে শেয়ার করেননি, তিনি শেয়ার করতে চাননি এবং স্থানকাল পাত্র গোপন রাখতে বলেছেন। তো সেটাই করব আমি। তা আমি চলে যাচ্ছি সাফার ঘটনায়। সাফাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। 2017 সালের ঘটনা। তখন সাফার বোন ইটালিতে বসবাস করতেন, তার হাজবেন্ডকে নিয়ে পার্মানেন্টলি থাকতেন এবং তিনি সাফার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন সাফাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য। সেটার প্রসেসিং চলছিল, যে কোনো সময় হয়তো তার পেপার আসবে বা এরকম একটা কিছু। কিন্তু এটা বেশ একটু সময় নিয়ে নিচ্ছিল। সাফা দেখা যাচ্ছে যে তার এইচএসসি শেষ করে বেশ অনেকদিন গ্যাপ দিয়ে ফেলছে, সে ইটালি যাবে এই আশায় এসে বসেছিল এবং দেখা যাচ্ছে তার কাগজ লেট হচ্ছে দেখে সেও একটু অমনোযোগী হয়ে গেছে, পড়াশোনার দিকে কোনো মনোযোগ নাই, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো সে দেখা যেত ঘোরাফেরা করতো বেশ। তারা মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবারের জন্য ঘোরাফেরা করতো, বাইরে থাকতো বেশি সময় সন্ধ্যার পরে, বাসায় ফিরতো লেট করে, তার বাবা রাগারাগি করতো, খুব রাগারাগি করতো, এগুলো নিয়ে বাসার মধ্যে বেশ সমস্যা হতো। আর সাফার দুলাভাই তার বাবাকে বলতো যে আচ্ছা দেখেন আর ওর একটু ধরেন, কাগজপত্র হয়ে যাবে, খুব শীঘ্রই ওর কাগজ আসবে, এরকম ভিসা চলে আসবে। তো এরকম কথাবার্তা সাফা খুব সিরিয়াসলি অ্যাক্ট করতেছিল আর কি। এবং সে দেখা যাচ্ছে সাফার মধ্যে একটু রাগারাগি তার বোনের প্রতিও এসে গেছিল যে এতদিন লাগতেছে কেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখা যায় সাফা অন্য মানুষ ধরে ইটালি যাওয়ার জন্য এবং সেখানে সে ওই নিজে প্রসেসিং করে, বাবার সাথে মানে বাসায় এসে বেশ চিৎকার চেঁচামেচি করে, এগুলো করে বাবার থেকে টাকা নেয়, এগুলো করে সে একসময় সে টাকাও দেয়, দিয়ে সে নিজেই ইটালি যাওয়ার ব্যবস্থা করে। আর দীর্ঘ একটা সময় পরে মানে বেশ সমস্যা পার হয়ে, বেশ ভেজাল পার হয়ে, বেশ কষ্ট করে একটা সময় সে ইটালি যে পৌঁছায়, মানে তাকে তারা নেয় ওখানে। কিন্তু এর মাঝে বেশ খানিকটা সময় তার নষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট গেছে, টাকা পয়সা বেশ চলে গেছে। এবং সাফা এখানে সবার জন্য একটা রিকোয়েস্ট করছেন যে কেউ কখনো কোনো লিগ্যাল উপায় ছাড়া এইভাবে মানে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না, এগুলো খুবই ডেঞ্জারাস, খুবই সমস্যার এবং মানুষের জীবনে মানে একটা মানে সে বলছে যেটা একটা কার্স তার জীবনে, এই আসার যে এই যে সময়টা। তো যাই হোক, সে বেশ কষ্ট করে গেছে এবং সে যখন যেখানে তাকে নিয়ে আসলো সেই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট একটা টাউনের মধ্যে সে আছে এবং সেখানে তাকে রাখা হয়েছে, মানে সে এসে উঠছে যেখানে, সেটা হচ্ছে একজন আফ্রিকান ছেলে ওখানে থাকে, তার সাথে ছোট্ট একটা স্টুডিওর মধ্যে। তো সাফা বেশ মানে কষ্টে ছিল এবং সেখানে যে দেখলো যে তার যেহেতু কাগজপত্রের ওরকম অবস্থা নাই, বেশ মানে প্রবলেমের মধ্যে পড়ে গেল সে। তো ওখানে গিয়ে সে কাজ খুঁজতো, কাজ পেল না, ইত্যাদি ইত্যাদি, বেশ ঝামেলা। মানে তার মানে একেবারে অবস্থা খারাপ, কারণ কোথাও কাজ করতে গেলে কাগজ লাগে, তাদের ওই ওয়ার্ক পারমিট, কাজ, ভিসা, লিগ্যাল ভিসা এগুলো দেখে, তো এগুলো তো তার নাই। আর এমনিতেও কাজ ওখানে নাকি যেখানে সে ছিল সেই জায়গায় কাজের খুব একটা সমস্যা ছিল। তার যে ওখানে যেই ছেলেটার সাথে তাকে উঠাই দিয়েছে রুমমেট, কালো ছেলেটা, সে এখানে আসছিল অন্যভাবে। তো সে অ্যাটলিস্ট একটা কাজ করে, তার একটা আছে, রেফিউজি স্ট্যাটাস আছে, সেটা নিয়ে সে ওখানে কাজ করে আর এইভাবেই আছে। তো ছেলেটা মানে আসলে সাফার প্রতি অনেক খারাপ ফিল করে। সে বলে যে দেখো, তোমার যদি আমি হেল্প করতে পারতাম ভালোই তো আমি যেখানে কাজ করি ওখানে তো তোমাকে নিবে না, আমি আমার মালিককে বলতে পারি কিন্তু তোমার কাগজপত্র ছাড়া নিবে না। তো সাফার দুরবস্থাটা আরো বাড়তে থাকে, কারণ টাকা পয়সা শেষ হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা। তো তখন ওই যে ছেলেটা যে ছিল সে বলে যে আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে আমি পরিচয় করাইতে পারি, ও আমার এখানে একটা ক্লাসে, মানে আমি তো এখানে ইটালিয়ান শিখি, তো ওইখানে আসে, তো ওর সাথে তোমাকে আমি পরিচয় করাইতে পারি। ও কিন্তু থাকে একটু রিমোট জায়গায়, ওখানে তোমার এত সমস্যা হবে না, তুমি যদি চাও কাজ করতে পারো। ওদের ওইখানে আবার অন্য কাহিনী, ওদের ওইখানে কোনো নাই, কোন রকমের চেকিং টেকিং কিচ্ছু নাই। ও যদি তোমার কাজটা দিতে পারো তুমি কাজ করতে পারো ওখানে। তো সাফা তো খুব আগ্রহী হয়ে যায়, সে বলে যে আমাকে জানাও, তুমি একটু খবর নাও তোমার ফ্রেন্ডের কাছ থেকে। ছেলেটা বলে আমার ফ্রেন্ড ঠিক না, ও যেহেতু আমাদের একই এলাকার মানুষ, মানে কান্ট্রিম্যান, এবং আমার সাথে একই সাথে ক্লাস করে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার, এবং আমি জানি যে ও একটু রিমোট জায়গায় থাকে। ও বলে যে ওইখানে কেউ থাকে না, ওরা ওইখানে কৃষি কাজ করে, ওইখানে পশুপালন করে ওইখানে, তো ওইসব জায়গায় তো সাধারণত এরকম চেকিং টেকিং থাকার কথা না। তো ও যদি তোমার ব্যবস্থা করতে পারে আমি তোমার অবশ্যই জানাবো।
তো সাফা শুনে বলে যে অবশ্যই অনেক হেল্প হবে ভাই, এই সেই বলে তাকে। তো ওই ছেলেটা ওই দিন তো আর ওর সাথেই হয় না, তো ছেলেটা সপ্তাহে 2 দিন ক্লাস করতে যায় এরকম। তা একদিন এরকম গেল, 2 দিন পরে তো এসে সাফাকে বলতেছে যে তোমার জন্য গুড নিউজ, আমার ওই ফ্রেন্ড বলছে তোমার এসে সামনে আর মানে একদিন পরে আসবে, তো আমার সাথে আসবে আমার বাসায়, আসলে তোমার তো পরিচয় করা দিবে, আর ও বলছে যে তোমার ওইখানে কাজটা দিতে পারবে, অসুবিধা নেই। তো সাফা তো খুব খুশি। তো এরকম একদিন পরে সে দেখে যে হ্যাঁ ওই এই ছেলেটা আসছে, সাইকেল নিয়ে আসছে, এসে মানে সাফার সাথে পরিচয় হয়। তো কথাবার্তা তো খুব বেশি পারে না সাফা নিজেও, কিছু সে এখানে আসার সময় যে যাদের মাধ্যমে আসে তারা তাকে কিছু লিবিয়ান শিখেছিল, আরবি আর কি, ওই ছেলে ওই যে কালো ছেলেটা সে কিছু ওই ভাষা পারে, সেও পারে। সাফাও টুকিটাকে আরবি পারে আর ইংরেজি যা পারে এটা দিয়ে কমিউনিকেট করলো ওর সাথে টুকিটাকি। এবং ওই যে যার সাথে রুমমেটের সাথে থাকে সে ওই ভাঙা ইংরেজি আর এগুলো দিয়ে সে কমিউনিকেট করে। আর এর মধ্যে একটু হাঁটা চলা করতে করতে যে একজন মানুষের থেকে কিছু ইটালিয়ান শিখছে, এই যে ভাঙাচোরা অবস্থায় আর কি। তো কমিউনিকেট করার পর ওই ছেলেটা তাকে বোঝায় যে তারা যেখানে থাকে সেই জায়গাটা হচ্ছে একটা অ্যাবান্ডেন্ট, সোজা কথা একটা অ্যাবান্ডেন্ট গ্রামের মতো, পাহাড়ের উপরে, ওখানে কোনো মানুষ নাই। তো অবাক হয়ে যায় সাফা যে কোনো মানুষ নাই মানে, হ্যাঁ এটা এক সময় শহর ছিল, শহর বারে একটা গ্রামের মতো ছিল, ওই জায়গায় অনেক ঘর বাড়ি আছে, এবং এখানকার গ্রাম মানে তো খুব সুন্দর করে সাজানো গোছানো গ্রাম। এবং এইখানে পরবর্তীতে কোনো একটা কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাক মানুষজন এখান থেকে চলে যায়, আজ থেকে অনেক বছর আগে। তো এরপর এটা খালি রয়ে গেছে ওই জায়গায়। সেই ছেলেটা বললো যে আমি থাকি, আরো 2-1 থাকে যারা খুবই নগণ্য, এরকম আমাদের মতোই মানুষ তো থাকে ওখানে, যে থাকে ওরা মোটামুটি চেষ্টা করে যে কৃষি কাজ করে। তো বললো যে আমি থাকি এখানে, এক খালা মানে আন্টি রাখি, এখানকারই এক মহিলা এই দেশেরই, তো উনিও ওখানে থাকে, ওই আন্টির ওখানে থাকি কাছাকাছি। এবং মানে আর কি আমরা ওখানে থাকি, কৃষি কাজ করি, হ্যাঁ মানে ফসল টসল লাগাই, তার গাছপালা লাগাই, তরি তরকারি চাষ করি, তারপরে ওখানে অলিভ আছে, অলিভ আমরা চাষ করি, পশু পাখি আছে, ভেড়া আছে, ছাগল আছে, এগুলা পালন করি। এইটাই হলো আমাদের মূল কাজ, এখান থেকে চলে যায়, মোটামুটি ইনকামও আসে, খারাপ না, তুমি চাইলে যেতে পারো, সাফাকে সে বলে। আর তো সাফা বলে তাহলে আমার কি টাকা পয়সা? বলে টাকা পয়সা তুমি যা কাজ করবা সেটার জন্য তোমাকে ততটুকু দিব, আর তোমার আমাদের সাথে খাওয়া দাওয়া যেরকম খরচ হয় সেরকম তুমি হিসাব করে করবা, ওইখানে যে কোনো একটা জায়গায় দেখি ব্যবস্থা করে দিব। ওইখানকার যারা বাসিন্দারা চলে গেছে তারা কিন্তু এটার আমার দাবি ছাড়ে নাই, তাদের দাবি আছে বাড়িঘরের প্রতি, অনেকে অবশ্য বাড়িঘর কিছুই নাই, দেখি আমি ব্যবস্থা করে দিব, তুমি চলো না, আমাদের এখানে থাকতে পারবা। যাই হোক সাফা একদম কথা শুনে খুব রাজি। সে তখন তার যে রুমমেট আছে, ওর নাম ছিল আমিল, আমিলকে সে বলে যে আমি চলে যাই, তুমি আমার জন্য দোয়া করো, কেন ও মুসলমান ছেলেটা, আমার জন্য দোয়া করো, তা আমি চলে যাচ্ছি ওর সাথে। তো আমিল একটু অবাক হয়ে বলে যে তুমি ওর সাথে এখনই চলে যাও? বলে হ্যাঁ। ওই ছেলেটাও বলে তাকে যে যেই ছেলেটা, ওর নাম সাফা বলবে না কারণ বলছে যে নাম বলার কোনো প্রয়োজন নাই, যাই হোক বলতেছে যে ওর সাথে চলে যায় কারণ ও সাইকেল নিয়ে আসছে। ওই ছেলেটাও বলছে যে সাইকেল ছাড়া ওখানে আমি আর যেতে পারবো না, মানে যাওয়া আসার অবস্থা এরকম, ওখানে গাড়ি যাওয়ার মতো অবস্থা নাই পাহাড়ের উপরে। তো সাফা দ্রুত তার ব্যাগটা গোছায় নিয়ে তার টুকিটাকে নিয়ে যায়, আমিলকে অনেক ধন্যবাদ দেয়। আমিল তাকে বলে যে তার সাফা তাকে অফার করে যে তার এই যে সে লাস্ট কিছুদিন থাকছে খাইছে তার ভাঙা মাছ, ছেলেটা বলে লাগবে না, আমিল তাকে বলে গো ব্রাদার যাও। তো সাফা বের হয়ে যায় ওই ছেলেটার সাথে সাইকেলে চড়ে রওনা দেয়। তো তারা যখন রওনা দিচ্ছে তখন বেলা গড়ায় গেছে, মানে একবারে সূর্য একটু পড়ে গেছে এই পাশে, বেশ ছায়া ছায়া একটা ভাব, বাতাস বেশ। তো বাসার সামনে বেরিলো, দেখে যে ছেলেটা সাইকেলে বসা। তো সাফা যে দেখে যে বসার জন্য যে জায়গা তার পেছনে, সেটা খুবই একটা ছোট্ট একটা ক্যারিয়ার, মানে ওইটার মধ্যে ছেলেটা সাধারণত অনেক সময় ব্যাগ ট্যাগ রাখে আর কি। ছেলেটার একটা ব্যাগ ছিল, সেটাকে সে ঝুলাই নিছে সামনের যে সাইকেলের রেলিং এর সাথে। আর সাফা বসলো এখানে, কষ্ট করেই বসলো, এবং তার পিঠেও একটা ব্যাগ, একটাই ব্যাগ। তো রওনা দিল তারা, রাস্তায় উঠে গেল সাইকেল। সাফার কাছে মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ সেই আমিলের সাথে লাস্টের বেশ কয়েকদিন থাকা স্মৃতি, এইখানে মোটামুটি তারই ওই ছেলেটাকে আপন মনে হতো, ভাইয়ের মতো। তো একটু মায়াই লাগলো আর কি। তা আমিল তাকে এরকম হাত নাড়তেছে দূর থেকে, সে হাত নাড়লো। তো সাইকেল নিয়ে তারা উঠে গেছে, সাইকেল চলতেছে, বেশ স্মুথ সাইকেল, তবে একটু কষ্ট হচ্ছে সাফার কাছে। সে বসছে ছোট্ট একটা ক্যারিয়ারের মধ্যে, ব্যাগটা পিছনে। ছেলেটা বলছে যে কমফোর্টেবলি বসো, দরকার থাম মনে রাস্তায়। তো দুইজন যাচ্ছে, তো কথাবার্তা কিন্তু দুইজন খুব কমই বুঝে, কারণ ওই যে ভাষাগত সমস্যা, মানে যতটুকু পারে সাফা অনেক গোছা একটু বলে, ইংরেজিতে বললে আরেকটু সুবিধা হইতো, কিন্তু ওই ছেলেটা আবার ওরকম ইংরেজি বুঝে না, তো একটা সমস্যা। তো এইভাবে টুকিটাকি কথা বলতে বলতে দেখলো যে এক সময় যে এমনটা রাস্তায় পৌঁছাইলো, পাহাড়ি রাস্তা,
মানে এরকম চিকন রাস্তা চলে গেছে, পাশে পাহাড়। সাফা এরকম কিছু জায়গা দিয়ে আসছে এখানে, তো সে এটা দেখছে, কিন্তু এইখানকার জায়গাটা পুরো নির্জন। এটাই একটা ব্যাপার, পুরোপুরি নির্জন। মানে সাফা এর আগে যে রাস্তাতে আসছিল পাহাড়ি রাস্তা হলো, গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখান থেকে কিছুই চলতেছে না এক সময়। সারা এমনটা জায়গায় পৌঁছাইছে তখন সূর্য কিন্তু পুরো ডুবে যাচ্ছে, সূর্যের আলোর জাস্ট মনে হচ্ছে পাহাড়ের ওই পাশে এরকম, এবং লালচে আভাটা এসে পড়ছে, রাস্তা পুরো নীরব, কোনো মানুষজন নাই এরকম। তো ছেলেটা চলতে চলতে এক জায়গায় বললো যে আসো আমরা নেমে একটু হাঁটি, হেঁটে হেঁটে যাই, মানে এই জায়গাটা না বেশ ভাঙাচোরা। হেঁটে যাচ্ছে, দেখতেছে যে দুই এক জায়গা দিয়ে পাশ থেকে গাছ বের হয়েছে পাহাড়ে, একদম এরকম ডালপালা বাঁকা চোরা গাছ, মানে অন্যরকম। তো ওই পাশ দিয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো সাফা বলতেছে এখানে মানুষ থাকে না? ছেলেটা বলছে না, মানুষ বলতে তোমাদের বলছি যে এখানে 3-4 জন মানুষ, মানে এছাড়া মানুষ নাই। আমি আমার আন্টি এছাড়াও মনে হয় 2 জন আছে, এরাও চলে যাবে, আবার চলেও যায়, থাকে না এখানে। তো সাফা বলতেছে যেটার ঘটনা কি, বলে যে এই যে আমরা যেখানে থাকি, মানে ছেলেটা যেভাবে বলতেছে সাফা যতটুকু বুঝতেছে আর কি, এর সারমর্ম যা দাঁড়ায় সেটা আমি বলে দিচ্ছি। বলতেছে যে এইটা একটা শহর ছিল, একসময় মানুষজন ছিল, এখন নাই, পুরো জায়গাটা অ্যাবান্ডন। তো সাফা বলতেছে যে তুমি কেন এখানে আসছো? বলে আমি আসছি বিকজ আমি এখানে সেরকম তোমার মতো কাজকর্ম পাই নাই, কি করব, তখন এখানে আসি, খুঁজতে খুঁজতে এখানে যাই, ঘুরতে ঘুরতে এখানে চলে আসি। আর আমরা তো খুব মোটামুটি অ্যাক্টিভ আমাদের অঞ্চলের মানুষ, তো খুঁজতে খুঁজতে এই আন্টির সাথে পরিচয়, আন্টি তখন এখানেই করে। তো যাই হোক, এরকম করতে করতে এমন একটা পর্যায়ে আসে, আবার সাইকেলে চড়ে তারা কিছুক্ষণ রাস্তা দিয়ে চলতে চলতে একসময় দেখে যে আর সাইকেল চড়ার উপযোগী রাস্তা না, সব মানে এরকম চিকন চিকন রাস্তা, হেঁটে যাওয়ার মতো রাস্তার মধ্যে ওই যে ভাঙা জিনিসপত্র পাথর পড়ে দিছে। তো সাফার কাছে একটু ভয় লাগে যে এটা কোথায় যাচ্ছি। তো একটা মোড়ে এসে দেখে যে পাহাড়ের মধ্যে এরকম সারি সারি ঘর, কিন্তু তখন একেবারে সূর্যের আলো তো কমে গেছে, অস্তায়মান সূর্যের আলোতে মনে হচ্ছে পুরো অন্ধকার একটা জায়গা, মানে সূর্যটা পেছনে পড়ছে এই পাশ থেকে, কেমন যেন একটা ভয়ঙ্কর সৌন্দর্য মনে হচ্ছে, মানে সুন্দর তো লাগতেছে আবার ভয়ও লাগতেছে দেখে। তো ওই ছেলেটা দেখায় যে ওই জায়গা আমাদের যেতে হবে, চলো। তো সাফা বেশ ভয়ই পায় দেখে জায়গাটাকে, বলে হ্যাঁ একশো মানুষ থাকতে, বলে হ্যাঁ থাকতে, এখন কেউ থাকে না, ওই যে আমরা 3-4 জন এরকম, বাকি 2 জনকে আমি চিনি না। ছেলেটা বলছে আমার সাথে খুব একটা পরিচয় নাই, আমরা 2 জন 2 জনকে চিনি, খালা আর আমি, এবং আমাদের কেউ এখানে করার নাই, আমরা নিজেদের মতোই করি, ফার্মিং করি, নিজেদের মতোই করি, এগুলো বুঝাইতেছে। তো সাফাও শুনতেছে, শুনে শুনে যাচ্ছে। তো দেখলো যে এক সময় ওরা পৌঁছানোর আগে ওইখানে এমন একটা জায়গা উঠছে, এখন এই জায়গাটা একটা এলিভেটেড উপর দিকে যাচ্ছে, এখন কিন্তু অন্ধকার হওয়া শুরু করছে, মানে সূর্যের আলোটা পড়ে যাচ্ছে, আকাশের একটা সাইডে কমলা একটা আভা এরকম, আর সিঁড়িগুলো ওখানে পাহাড়ি মানে পাথর দিয়ে বানানো, বোঝা যাচ্ছে যে ওই গ্রাম বা যেখানে ওঠার জন্য যে জায়গাটা ছিল সেটা পাথরের। তো ওখান থেকে উঠতেছে, মানে পাড়া দিচ্ছে, যে ঠক ঠক শব্দ হইতেছে, টায়ার্ড হচ্ছে সাফা, বেশ টায়ার্ড হয়ে যাচ্ছে। তো ছেলেটা মোটামুটি অভ্যস্ত, সে তো উঠে এখানে। তো উঠতে উঠতে বাঁক নিয়ে একটা জায়গায় চলে আসলো, সেটা একটা ছোট গলিটা কেমন ভুতুড়ে, ডান দিকের বাসাগুলা মুখ বদনান করে আছে, দরজা নাই, বাসা দরজা নাই, এখান থেকে ছাদ দেখা যাচ্ছে, আকাশে যে চাঁদ উঠছে ওই ছাদের ভেতরে ছাদের অংশ নাই এটা। তো সাফা বুঝতে পারলো এইটা হচ্ছে পশ্চিমে, সে শুনছে ঘোস্ট টাউনের কথা, এটা কোনো ঘোস্ট টাউন, মানে অ্যাবান্ডন করে এই শহর চলে গেছে, সে বুঝতে পারছে পুরো। তো তার কাছে একটু বুক কেঁপে উঠলো যে এরকম একটা অ্যাবান্ডন জায়গা এত মানুষ থাকতে নাই। যাই হোক, হাঁটতে হাঁটতে ছেলেটা তাকে নিয়ে গেল একটা জায়গায়, দিয়ে দেখলো যে হ্যাঁ একটা ছোট্ট এক জায়গায় লাইট জ্বলতেছে, ওই জায়গায় উঠে গেল। ওখানে যে দেখলো যে একটা এরকম বয়স্ক মহিলা বাসার থেকে বেরোচ্ছে, ওই ছেলেটা তাকে বললো, মহিলাকে গ্রিট করলো। তো মহিলা বললো যে আমি যে নিয়ে আসছি আমার বন্ধুকে, ও আসছে ওদের দেশ থেকে, বললো দেশের নাম জিজ্ঞেস করলো, বললো যে ওইখানে এসে কাজ টাজ পায় না, আমাদের সাথে রাখতে চাইতেছি, আপাতত রাখি, আমার রুমেই রাখি, পরবর্তীতে ওকে দেখি এখানে একটা ব্যবস্থা করে দিব না রুম টুমের। তো মহিলা বললো যে হ্যাঁ। তো সাফা ওখানে যেয়ে দেখলো যে হ্যাঁ তাদের এই জায়গার মধ্যে টুকিটাকি ব্যবস্থা আছে, তাদের খাবার টেবিল আছে, রান্না করার জন্য গ্যাসের রাখা, সিলিন্ডার রাখা, মানে সব আছে মোটামুটি, তারা ব্যবস্থা করে নিছে এখানে। এবং তারা এখানে যে বিদ্যুতে ব্যবহার করতেছে জেনারেটর দিয়ে ব্যবহার করে, এবং এগুলারই মনে হয় যেসব রসদ নিয়ে আসে আর কি বাইরের থেকে এরা এরকম। তো যাক, সাফা বুঝলো যে এখানে মোটামুটি থাকা যাবে। তো ওই দিন রাতটা থাকলো, ওই ছেলের সাথে গল্প গুজব করলো, ছেলেটা তার ঘরেরই একটা কর্নারে দেখাই দিল সাফারা থাকার জন্য। তো থাকলো, তাদের গল্প গুজব হলো রাত্রেবেলা টুকিটাকি যায় ভাষায়, এবং সাফা বোঝা শুরু করছে, মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে ভাষা না মিললে বডি ল্যাঙ্গুয়েজও বোঝায় এরকম। তো এইটা তো সে বুঝে যাচ্ছে। আর ছেলেটা একই ধর্মের হওয়া তো সাফার একটু সুবিধা হয়েছে, ছেলেটা নামাজ কালাম পড়ে।
যাই হোক, এরকম কেটে গেল রাত। সকালবেলা উঠে এসে দেখতেছে ছেলেটা খুব সকালে উঠছে, উঠে এসে বেরোয় যাচ্ছে এবং এই একটা জিনিস দেখলো যে এইখানে অনেকটা একেবারে পিওর গ্রামের ফ্লেভার, মানে নাই, মানে কোন রকম এই যে শহুরে যেই কেওয়াস এগুলা কিচ্ছু নাই, একদম অন্যরকম একটা অবস্থা। আর সাফার সাথে একটা মোবাইল ছিল ওখানকার, সে একটা সিম নিয়েছিল, দেখলো যে এইখানে নেটওয়ার্কের দাগও একদম সীমিত, খুবই একদম লো লেভেলে চলে আসছে। আর ওই সময়টাতে আসলে তো মোবাইল টেকনোলজিও এত আপগ্রেডেড ছিল না, তো বুঝলো যে এখানে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো থাকে না, বুঝতে পারছে। তো যাই হোক, ওই ছেলেটা বেরোলো, বেরোয় দেখলো সকালবেলা একদম আর্লি মর্নিং বাইরে বেরোয় দেখতেছে যে সেরকম কুয়াশা কুয়াশা একটা আবহাওয়া, বাতাসের মধ্যে একটা একেবারে গ্রামের সেই রকম ঘ্রাণ। সাফার কাছে ভালোই লাগছে, সে তার নানা বাড়ি গেলে এরকম দেখতে একদম মানে গ্রামের গহীনে গেলে এরকম পেত। যাই হোক, ছেলেটার সাথে বের হয়ে গেল। ছেলেটা যে দেখলো যে তাকে দেখাইলো ফার্ম গুলা, তাদের ওই যে ছাগলের ফার্ম যেখানে ছাগল ভেড়া থাকে সেটা, তারপর হেঁটে নিয়ে গেল তাদের ওখানে যে এই তাদের জাইতুনের যে গাছ, ওখানে মানে অলিভ, ওখানকার অলিভ যেটা বা ওদের যেটা সেটা কিন্তু জাইতুন বলে, সেটা কিন্তু আমাদের যে বাংলাদেশের যে আমরা জলপাই খাই এটা কিন্তু একই জিনিস না, যদিও নাম দুইটারই অলিভ, এটা ডিফারেন্ট ওইটা ডিফারেন্ট, ওটার থেকে তেল হয়। আর আমাদের গুলো সাধারণত আচার বা এগুলোতে ব্যবহার হয়, যে বা আমরা কাঁচা খাই জলপাই। যাই হোক, ওই অলিভ ছোট যেগুলো আমরা, আবার ব্ল্যাক অলিভও আছে যে আমরা বিভিন্ন ইটালিয়ান গার্নিশ হিসাবে পাই, পিৎজা বা অন্যরকম পাস্তা এগুলোর মধ্যে থাকে। যাই হোক, সেই অলিভ আর কি, সেই ওখানকার অলিভের গাছ দেখালো, বেশ সুন্দর এরকম পাতা করতেছে। তো বলতেছে যে ওই ছেলেটা বলতেছে যে আমরা এখানে মাঝে মাঝে যে এই ছাগলগুলো কিনে চড়াইও, এদিক ওদিক নিয়ে যাই, করি, ঘুরাই। তো তোমার কাজ এগুলো দেখাইতেছে, তাকে কি কি কাজ করতে হবে এগুলো বোঝাচ্ছে। তো সাফা বুঝে গেল যে তার আসলে এই কাজগুলো করতেই হবে, না করলে তো এখানে তাকে টাকা পয়সা দিবে না। ছেলেটা তাকে একটা হিসাব বলে দিল যে এরকম এরকম পাবা। সাফা রাজি হয়ে গেছে, ওকে। তো যাই হোক, ওই দিনও সে ওই ছেলেটা বাসায় থাকলো এবং তারপরেই তাকে ছেলেটা একটা ব্যবস্থা করে দিল। ওই আন্টিকে বলে, আন্টি কথা বলছে কার সাথে, কথা বলে তাকে একটা ব্যবস্থা করে দিল ওই ছেলেটা থেকে ঘুরে কাছাকাছি একটা এরকম একটা জায়গায় একটা ঘর। তো বললো যে এখানে থাকতে পারবা, এখানে এই অবস্থা, অসুবিধা নাই, এই বাসাটা মোটামুটি ইন্ট্যাক্ট আছে। আর ওই আন্টি তাকে বলতেছে, মানে সে ওই তাদের ভাষায় কথা বলে, সে তার এগুলো পারে না, ভাঙা ভাঙা ইংলিশে তাকে বলতেছে যে ওই দিকটা যাবা না, ওই জায়গায় কিন্তু বেশিরভাগ বাড়িঘর ভেঙে গেছে, হয়ে গেছে, ওইসব জায়গায় যাবা না, এরকম একটা অবস্থা। তুমি যেখানে আসো সেখানে এই যে বাসাটা, ওইটারও যে তোমাকে যে রুমটার এই পাশের সাইডটা দেওয়া হয়েছে, এর বাইরে আর তুমি রুম অ্যারাউন্ড করবা না। বেশিরভাগ টাইম চেষ্টা করবা যে তোমার জেনারেটর লাইন এখান থেকেই দিচ্ছে ওরা টেনে। বলছে যে এটার থেকে বেশি জেনারেটরের ব্যবহার, বিদ্যুতের ব্যবহার কম করবা, কেন জেনারেটর তো এনার্জি খায়, এগুলো বুঝাই দিছে তাকে। আর বলছে যে খাওয়া দাওয়া রান্না তুমি আমাদের সাথে খেতে পারো এখানে এসে। ওই যে ছেলেটা আছে, ছেলেটা খায় বলে, ছেলেটা বলতেছে যে মানে তাদের খাওয়া একই রকম, তারাও ভাত খায়, ভাত তরকারি এগুলা। আর ওই মহিলা খায়, বলছে যে আমার সাথে তুমি খেতে পারো। তো সাফা বলতেছে, সে লজ্জা পাইছে, সে বললো যে আমি আপাতত আমার কাছে অল্প কয়েকটা টাকা আছে, এটা আমি তোমাদেরকে দিতে পারি খাওয়ার জন্য, বাট এখন তো আমার কাছে আর নাই। তো ওই মহিলা তার এরকম হাত দিয়েই করে। আর ছেলেটা বলে তুমি চিন্তা করো না, পরে তুমি যখন আর্ন করবা তখন দিয়ে দিও, এখন খাও, খরচ নিয়ে এগুলো চিন্তা করো না। আর আমাদের এখানকার খাবার বেশিরভাগই এখানকার ফলানো, এই ক্ষেত্রের থেকে আমরা এই করি, মাংস এখানকার এসে, তো এগুলো নিয়ে চিন্তা করো না, তুমি যখন ইনকাম করবা তখন তুমি দিও। তো আর রান্না বাড়া এখন আপাতত আমার কিচেনে এসে করতে পারবা, তোমার ওইখানে রান্না বাড়ার এসব দরকার নাই, তুমি তো পারবা না এগুলো এখন করতে। তো সাফা বলে ঠিক আছে। তো ওই ছেলেটাই সাফাকে তার রুমটা গোছায় দেয়, সে যেখানে থাকবে। তার ঘরের থেকে পুরনো ওই যে ম্যাট্রেস ট্যাট্রেস তোষকের মতো ছিল আর কি, ওগুলো এনে রেডি করে দেয়, বলে যে আপাতত থাকো, পরে দরকার আমরা ব্যবস্থা করবো অন্য কিছু। তো সাফা খুবই কৃতজ্ঞ এর প্রতি, ছেলেটা এত তাকে টেক কেয়ার করলো। তো সে মোটামুটি রুমটাকে নিজের মতো করে ফেললো, তার ব্যাগের মধ্যে কয়েকটা বই ছিল, এগুলো গুছায় রাখলো, এই তো। আর তার সেই মোবাইল ফোন, এবং সেটা নেটওয়ার্ক থাকেই না, ওইখানকার সিম লাগাইছিল সে। যাই হোক, সে কোনো মতে ঘরটার মধ্যে থাকলো এবং একটা এরকম ল্যাম্প ওই ছেলেটা তাকে দিছে, ল্যাম্প দিছে, ওইটার মধ্যে দেওয়া মানে তেল দেয়া আর কি, জ্বালানি তেল দেওয়া ছোট্ট। তো বলছে যে এইটাই জ্বালাবা বেশিরভাগ সময় রাতের বেলা, তো জেনারেটর এগুলো আমরা বন্ধ করে দিব, তুমি এটাই জ্বালাও রাতের বেলা। তো অসুবিধা নাই। মোমো দিয়ে গেছে 2টা। সাফা ওখানে মানে বেশ কমফোর্টেবলি, তার কাছে ভালোই লাগতেছে যে রুমটা তাকে দিছে, ওইটার মাথার কাছে একটা জানালা আছে, এই বড় লম্বা একটা জানালা, উপরে সুন্দর করে কাজ করা। তো ওইটা খুললে দেখা যায় এই পাশটার একদম মানে পাহাড়ের একটা সাইড দেখা যায়, গাছপালাগুলো যে নেমে গেছে পুরা দেখা যায়, তো খুব সুন্দর লাগে রাতের বেলা। তো প্রথম রাত সাফার ওইখানে থাকা।
সাফা ওই ছেলেটার সাথে গল্প গুজব করছে অনেকক্ষণ, ছেলেটা 8টার দিকে চলে গেল ওইখান থেকে। তো সাফা ঘরের মধ্যে বসে আছে, কিছু করার নাই। তো সে কিছু বই নিয়ে গেছিল বাংলাদেশ থেকে, ওগুলা কিছুক্ষণ পড়লো, পড়ে দেখলো যে আর তো কিছু করার নেই, ওগুলা রেখে ঘরের বাতিটা বন্ধ করে দিল, যেহেতু তাকে বলছে যে এই কারেন্ট বেশি ইউজ করতে না, জেনারেটর একটা পরে তারা বন্ধ করে দেয় রাতের বেলা। তো সে জানলা দিয়ে দেখতেছে যে খুব সুন্দর আলো আসতেছে চাঁদের, মানে চাঁদটা উঠছে পাহাড়ের এক পাশে, আলোটা একদম চিকন জানলা দিয়ে এসে পড়ছে এই পাশে, খুব সুন্দর লাগতেছে। তো সে অনেকক্ষণ এরকম দাঁড়ায় থাকলো, জানলায় দেখলো প্রকৃতি, ভাবতেছে দেশের কথা। তার বোনের সাথে তাদের একটা মানে তার একটা জিদ আছে, মানে ওই সাফা কিন্তু একটু স্টাবন ছিল, এখন নাকি অনেকটাই অন্যরকম হয়ে গেছে। তো বলছে তখন সে খুব স্টাবন ছিল, মানে খুব জিদ্দি। সে তার বোনের সাথে জিদ করে বোনের সাথে যোগাযোগ করেন এখানে এসে। তো সে ভাবতেছিল যে বোনের সাথে কবে যোগাযোগ করবো, এইসব বিভিন্ন ভাবনা ভাবতেছে। তো একসময় চিন্তা করলো ঘুমায় যায়, কেন চোখটা একটু ভারী হয়ে আসতেছে। তো সাফা ওই তার রুমের দরজাটা লাগাই দিল, ভেতর থেকে এতক্ষণ খোলা ছিল, ওখানে মানে কেউ নাই তো আসলে কিছু নিয়ে যাওয়ার মতো, আর রুমের মধ্যে তেমন কিছু নাই, তো এতক্ষণ খোলাই ছিল। তো রুমের দরজাটা লাগায় সে শুয়ে পড়লো। বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদার, ওখানে একটা চাদর গায়ের মধ্যে নিয়ে নেওয়া লাগে তখন, এরকম একটা পরিস্থিতি। তো সে শুয়ে আছে আর জানলাটা খোলা রাখছে, বাতাস আসতেছে মাঝে মাঝে, বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, মানে খুব সুন্দর একটা ওয়েদার। তো সাফা ঘুমায় গেছে এবং ঘুমের মধ্যেই ছিল। হঠাৎ করে সে শব্দ পেয়েছে, খটখট 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 করে শব্দ হচ্ছে একটা, মনে হচ্ছে কাঠ নাড়ালে যেরকম শব্দ হয় সেরকম। তো সে মানে তার মানে ঘুমটাই দূর থেকে মনে দিচ্ছিল শব্দটা হচ্ছে খটখট 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 এর মতো শব্দ হচ্ছে, দূর থেকে শুনতেছিল এরকম। তো এটা আস্তে আস্তে যেহেতু তার ঘুম ভাঙতেছে, সে একসময় উঠে গেছে ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে সে দেখতেছে কোনো শব্দ নাই, চারিদিক নীরব। আবার হঠাৎ করে হলো খটখট 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 করে শব্দ, মানে কাঁপতেছে কিছু, মানে মনে কাঁপতেছে, কাঠের জিনিস যদি কেঁপে বাড়ি খায় কোনো কিছুর সাথে এরকম। সে ভয় পেয়ে গেছে, এখানে কি ভূমিকম্প হচ্ছে নাকি। সে জানে যে ইতালিতে বিভিন্ন জায়গা হয় ভূমিকম্প। তো সে লাফ দিয়ে উঠে বসছে, উঠে দেখেছে না চাঁদের আলো পড়তেছে ঘরের মধ্যে, আরো বেশ আলোকিত হয়েছে ঘরটা, ওই চিকন জানালা তো খোলা, বাতাস আসতেছে। তো চিন্তা হলো কি এরকম শব্দ করতেছে, মানে তখন আবার শব্দ নাই, সে যখন খেয়াল করার চেষ্টা করতেছে আবার খটখট করে শব্দ হলো। তো সে বুঝতে পারলো যে তার যে রুমটা, তার রুম থেকেই কিন্তু এই পাশে একটা দরজা আছে, সেই দরজাটা লক করা, বন্ধ, এবং ওই বাসা ওই যে বাড়ির মূল আরেকটা এন্ট্রেন্স এটা আর কি। তো ওইখানে কিন্তু ওই ছেলেটা বলছে ওরে যে এখান দিয়ে ঢোকা যাবে না, এই বাসায় এই যে গেট টেট এগুলো খোলার চেষ্টা করো না কখন, এটা বন্ধ বন্ধ, আর এগুলারও কিন্তু ওনার আছে, তো সুতরাং বন্ধ করে রাখছে, বন্ধই, ওখানে যাওয়া যাবে না, তাহলে বলে দিছিল আগে। তো এই তো ওইভাবেই মেনে চলছে, সাফা তো ওইটাই চিন্তা করছে। তো দেখলো যে ওই দরজার ওখান থেকে শব্দ আসছে, খটখট খটখট খটখট, মনে হচ্ছে যে দরজাটাকে কেউ এরকম করে বাড়ি দিতেছে খটখট খট করে ওই পাশ থেকে। চিন্তা করলো এত রাত্রে কে, এখানে তো কোনো মানুষ থাকার কথা না, আমি যা শুনছি এখানে মানুষই নাই। ওই যে আরো দুইজন যে আছে মানুষ থাকে, সেটা বলছে যে আরো নিচের দিকে ওই পাশে ঘুরে। তো বললো যে, এবং তাদের মধ্যে একজনকে দেখছে সাফা আসার পরে এই যে কয়দিনে, আর আরেকজনকে দেখে নাই। তো কি ব্যাপার, কে নক করে এখানে এরকম ভাবে নক বা সাউন্ড করছেন দরজায়, এবং রাতের বেলা বেশ ভয় লাগতেছে তার কাছে। তো তারপরও তার খুব কিউরিয়াসিটি হলো। সাফা কিন্তু বেশ সাহসী, এই যে এইভাবে করে কষ্ট করে সে যে বিভিন্ন বাধা বিপত্তি পার হয়ে এসে ইটালিতে এসে এরকম থাকছে এবং অপরিচিত মানুষের সাথে মিশতেছে, তাদের মধ্যে জায়গা করে নিছে, এটার জন্য যথেষ্ট কারের দরকার, তো সেটা তার আছে, সাহসও তার দরকার, সেই সাহসও আছে। তো এরকম হঠাৎ করে শব্দটা তার কাছে এটা কোনো বিগ ডিল না, তার কাছে মনে হলো যে ঘটনাটা কি। তো সাফা উঠে বসছে, ঘর তো অন্ধকার, জাস্ট চাঁদের আলো এসে ঢুকছে এরকম। সে আস্তে আস্তে করে ওই দরজাটার কাছে গেল। তো দরজাটা হচ্ছে 3টা সিঁড়ি ধাপ উপরে উঠে, মানে ঘর থেকে 3টা সিঁড়ির ধাপ উঠছে, তারপর দরজাটা, এবং দরজাটার ওপর দিকটা হচ্ছে এরকম আর্চ শেপ, মানে গোল, উপরে আর্চ শেপ, এরকম কাঠের, বেশ ভালো কাঠ, মানে চকচক করে এরকম, এত পুরনো বাড়ি কেউ নাই, তারপর কাঠটা এরকম চকচক করে। তো সে একদম দরজার কাছে চলে গেল, একদম যে দাঁড়াইছে দরজার কাছে। তো চিন্তা করতেছে যে আরেকবার শব্দ হলে সে এটা স্পর্শ করে দেখবে কি অবস্থা। চুপচাপ দাঁড়ায় আছে, এবং সেই যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা কিন্তু অন্ধকার, আলো নাই। আলোটা হচ্ছে সেই এখান থেকে তার পেছনে পড়ছে চাঁদের আলো, জানলা দিয়ে একদম মানে একেবারে সুন্দর করে স্কাই লিকের মতো পড়ছে ফ্লোরে। একটু পরে আবার খটখট খটখট করে শব্দ হলো দরজায়। তো তখন সাফা সাথে সাথে দরজায় হাত দিছে। তো দরজায় হাত দেওয়ার সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল, মিলাই গেল, শব্দ নাই। তো সাফা আস্তে এরকম চাপ দিল দরজায়, চাপ দিয়ে দেখে দরজাটা শব্দ করে খুলে গেছে, এবং বেশ পুরনো, মানে এই যে মানে পুরনো দরজা যে খুললে শব্দ হয়, জাস্ট ওরকম শব্দই হয়েছে, মানে অতিরঞ্জিত না, শব্দটা এরকম ক্যাচ করে হয়েছে, পুরো খুলে গেছে। যে
তো সাফা অবাক হইল, এবং তার কাছে কেন জানি মনে হলো এই দরজাটা খুলতে যতটুকু প্রেসার দেওয়া দরকার ছিল ততটুকু তার প্রেসার দেওয়া লাগে না। সে জাস্ট হাত দিয়ে এরকম টাচ করে ঠেলা দিছে, খুলে গেছে দরজাটা। মনে হয় মানে অনেকটা পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি যেভাবে খুলে ওরকম, স্টিয়ারিং যেভাবে ঘুরে পাওয়ার স্টিয়ারিং ওরকম। তো সাফার মানে বুকের মধ্যে ধক করে উঠছে, কারণ ওই পাশ থেকে সে মানে এই যে দরজাটা খুলছে দেখতেছে যে এই অন্ধকার, কিন্তু রুমের ভেতরে অন্ধকার, কিন্তু রুমের শেষ মাথায় আরেকটা দরজা খোলা, এবং সেইখান থেকে উপরে মনে হয় ওইটার বাসার উপরে খোলা কোনো অ্যাট্রিয়াম বা কিছু আছে, ওইখান থেকে চাঁদের আলো এসে ওই দরজার সামনে পড়তেছে। কিন্তু সিঁড়ি ঘুরে নেমে গেছে নিচে, মানে একটা সিঁড়ি এরকম ঘুরে নিচে নেমে গেছে এখান থেকে দেখা যাচ্ছে খোলা দরজা দিয়ে ওই আলোতে, ওই উপরে যে কাচের উপর থেকে যে আলো আসছে ওইটা। তো সাফা একটু অন্যরকম ফিল করলো, এবং মানে ভয় তখন কিন্তু তার একটু লাগা শুরু করছে। তো কিন্তু কিউরিয়াসিটির এই কাছে এই ভয় হার মানছে, যে সে আস্তে করে তার নিজের ঘরে, সে দরজার ভিতরেও ঢুকে নেই, ফার্স্টে ঢুকবে সে আস্তে করে হেঁটে গিয়ে সে হাতায় দেখলো যে তার বিছানার পাশে যেখানে মোম রাখার কথা, সে মোম নিল, লাইটার নিল, নিয়ে সে সাফা আর কি ধূমপান করতে জন্য তার লাইটার ছিল, এবং তার কাছে সিগারেটও ছিল 2-1 প্যাকেট তার ব্যাগে। তো যাই হোক, সে এখন নিল না, সে জাস্ট লাইটারটা নিয়ে আর মোমটা নিয়ে আস্তে করে হেঁটে ওই দরজার কাছে গেল। তো মোমটা জ্বালালো, দেখলো একদম স্থির। ঘরের গেটের কাছে যখন আগুন জ্বালাছে, আগুনটা একদম স্থির জ্বলে আছে, খুব আশ্চর্যজনক ভাবে। মানে তার যে আগুনটা, শিখাটা, সেটা ডানে বামে একটু নড়তেছে না। বাতাস কিন্তু হালকা পাতলা থাকে, আমরা আগুন জ্বালালে দেখি নড়ে, হতে পারে তার লাইটারটা ভালো, কিন্তু একদম স্থির হয়ে আছে ফ্লেম। জ্বালানোর পর দেখলো যে মোমটা যে জ্বলছে সেখানে একদম স্থির ফ্লেম, ডানে বামে নড়ে না, একদম সোজা হয়েছে ফ্লেম। জিনিসটা একটু তার কাছে অন্যরকম লাগছে। যাই হোক, সে লাইটারটা পকেটে রেখে আস্তে করে সে মোমের আলোতে রওনা দিল। তো রুমের মধ্যে ঢুকে সে অবাক, রুমটার মানে 2 পাশে মাকড়সার জাল ছেয়ে গেছে, সোফা সেট আছে, টেবিল আছে, এবং রুমের ভেতরে কয়েকটা পেইন্টিং লাগানো আছে, এবং এই পাশে যে একটা কার্পেট বিছানো, সে কার্পেটটা অনেক পুরান, বোঝা যাচ্ছে ধুলায় একদম শেষ, মাখামাখি হয়ে, মানে ওইটা কেউ টেক কেয়ার করে নাই। যাই হোক, মানে এই রুমটা, মানে এই দরজার ওই পাশটা অ্যাবান্ডন, সে বুঝতে পারছে। এবং মোমের আলো যেখানে পড়তেছে ফ্লোরে, সেসব জায়গায় কোনো ফুট স্টেপের দাগ নাই, মানে যে কেউ পাড়া দিয়ে গেছে, হেঁটে আসছে, কে শব্দ করতেছিল এখানে। সাফা বোঝার চেষ্টা করে যে বাতাস কি দরজাটাকে নাড়তেছিল, তখন বললো যে আমি কি বোকা, মোমের এই শিখা নড়তেছে না 1 ফোঁটা, এরকম মোটা দরজা। এবং সে খেয়াল করে দেখছে যে দরজা এরকম মোটা কাঠের, বেশ পুরু, মানে মিনিমাম ওইটা মানে প্রায় 2.5 ইঞ্চ বা 3 ইঞ্চ পুরু দরজা। এত মোটা দরজা কিভাবে এরকম করে, আর সে হাত দিয়ে ধরার সাথে খুলে গেছে। তো যাই হোক, সাফা কোনো কথা না বলে সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে যাচ্ছে ওই মেন যেখানে আলো আসতেছে সামনে, ওই অ্যাট্রিয়াম উপর থেকে, ওই জায়গায় এসে দাঁড়ালো। তো বুকটা কেমন যেন ধুক 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 করতেছে, কারণ এখান থেকে কিন্তু সে যেখানে দাঁড়া আছে তার সোজা একটা সিঁড়ি নেমে গেছে, এরকম বাঁকায় স্পাইরাল ভাবে নেমে গেছে, আর সামনে দিয়ে ঘুরে আবার ওইটা স্পাইরাল ভাবে উপর উঠছে, আর এখানে একটা রেলিং কোমর পর্যন্ত। তো সাফা ওই রেলিং এর কাছে গেল, যে উপরে তাকায় দেখলো যে হ্যাঁ, আসলেই উপরের যে ইটা করছে ডোমের মতো করা, বাসাটার উপরে হালকা একটা ডোমের মতো করা, এই ডোমের পাশে গ্লাস আছে, এবং গ্লাসগুলো এখন অক্ষত, ভাঙে নাই, ওইটার দিয়ে আলো এসে পড়তেছে, এবং সে আলোতে দেখা যাচ্ছে। এবং এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করা এই ডোমটা, যে মানে চাঁদের আলো হোক আবার দিনের আলো হোক, খুব সুন্দর করে এই জায়গাগুলোতে পড়ে। তো সাফা দেখে আস্তে করে মানে তাকায় দেখলো, আর অনেকক্ষণ অবাক হয়ে তাকায় থাকলো, ছোটখাটো ফ্রেস্কো আঁকা আছে আবার ওইটার মধ্যে। তো এর মাঝে সে দেখলো যে এই যে সিঁড়ি যেটা নেমে গেছে ওইটা, তো চিন্তা করলো যে উপর উঠবো না নিচে নামবো। তার মনের মধ্যে কিউরিয়াসিটি 2টা কাজ করতেছে। তো একবার মনে হলো যে তাকে তো ওই যে তার যে ফ্রেন্ড বা তাকে যে আনছে এখানে, ও তো মানা করছে ঢুকতে না। তো চিন্তা করলো দরজা খোলা, কে নক করলো, আমি কিউরিয়াসিটির থেকে ঢুকছি, কি হয়েছে। আর সাফার মধ্যে একটা কিউরিয়াসিটি বেশি, সে যখন নাকি বাড়িতে ছিল তখনও সে বন্ধুদের সাথে এদিক ওদিক যেত আর কি, ঘুরতে মুড়তে, যে কোনো জায়গায় একটু যদি শুনতো যেখানে মানে একটু রহস্যময় কিছু আছে, সে যেত। যাই হোক, সে চিন্তা করলো যে আমি সিঁড়িতে নেমেই যাই, দেখি কি আছে, আর বাসাটা একটু ঘুরি কি অবস্থা। তো আস্তে করে মোমটা নিয়ে সে হাঁটা ধরলো। তো যখন হাঁটে তখনও দেখতেছে মোমের শিখা বেশ স্থির। এটা তার কাছে অবাক লাগতেছে যে হাঁটলেও তো একটা বাতাসের সাথে একটা হয়, কেন ওখানে তো মুভিং না থাকলেও, মুভিং বাতাস না থাকলেও তো ওখানে বাতাস তো আছে, কিন্তু শিখাটা বেশ স্থির হয়ে আছে। খুব একটু অবাক লাগতেছে তার কাছে, সে এটা তার কাছে একটু মানে এরকম সে দেখে নাই। যাই হোক, সে সিঁড়ি দিয়ে নামা শুরু করলো। দেখতেছে পাথরের সিঁড়ি, পাথর দিয়ে করা কিন্তু সিঁড়িটা। তো আস্তে 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 স্টেপ দিয়ে নামতে, স্পাইরাল মানে বাঁকানো, এরকম ঘোরানো সিঁড়ি। তো ঘুরে ঘুরে নামতে সে দেখলো যে একটা ফ্লোরে আসছে। সে বুঝতে পারলো যে তারা যেখানে উঠছিল ওইটা হয়তো বাসাটার গ্রাউন্ড লেন্থ, মানে বাসাটা যেখান থেকে গ্রাউন্ড লেন্থ, কিন্তু এটা মনে হয় আন্ডারগ্রাউন্ড লেন্থ, মানে বাসার নিচের
কোনো অংশ, এটা লাইক বেসমেন্টের মতো। এটা অনেক সময় ওই অঞ্চলে সেলার তৈরি হতো, ভাড়ার ঘর, সেখানে জিনিসপত্র রাখতো, ফসল টসল রাখতো, জিনিসপত্র শস্য রাখতো, বিভিন্ন রকম স্টোর জিনিস রাখতো, আর সেলারের মধ্যে তারা রাখতো, তাদের যে মদ টদ এগুলো রাখতো আর কিরকম। তো ওই জায়গাটাও হয়তো এখানে আছে। তো দেখতেছে আসলে যা ভাবছিল তাই, এটা ইটস সেলার, মানে এখানে জিনিসপত্র রাখা হয় বিভিন্ন ভাড়ার মতো। সে দেখতেছে বিভিন্ন শেলফ রাখা, শেলফে কিচ্ছু নাই, শেলফগুলো ধুলা ধূসরিত। তো সাফা কাইন্ড অফ লাইক তার ইন্টারেস্ট হারায় ফেলাইতেছে, যেখানে নামলাম কেন, খামাখাই কিসের শব্দটা করতে গেছে, নাকি আমার শোনার ভুল। পরে চিন্তা করতেছে আমি তো জেগে থাকা অবস্থায় শুনছি শব্দটা। সে যখন কি চিন্তা করতেছে ঘুরে চলে যাবে উপরে, কিন্তু এখানে কিছু নাই। কারণ আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সে ঘটনাটা হচ্ছে আমাদের এলাকায় সেই সময় কোনো ইটের ভাড়া ছিল না, ছিল কিন্তু আমাদের গ্রাম থেকে মিনিমাম 5-6 কিলো দূরে হবে। তা আমাদের লালমনিরহাটের এক ভাইয়ে আমাদের এলাকায় ভাটা দেওয়ার উদ্যোগ নেন। তিনি এলাকার অনেক জমি কন্ট্রাক্ট নেন। কন্ট্রাক্ট নেওয়ার পরে 10 বছরের কন্ট্রাক্ট নেন, সেটা স্ট্যাম্প করে নেওয়ার পরে সেই জায়গায় ভাটার কাজ শুরু করে দেয়। ভাটার কাজ শুরু করতে মোটামুটি শুরু করা এবং শেষ করা প্রায় 7 থেকে 8 মাস চলে যায়। এলাকার অনেক লোকজন সেখানে কাজ করে। এভাবেই অনেক এলাকায় গরিব দুঃখী লোক আছিল। ভাটাটা সে জায়গায় হয়ে অনেক ভালো হয়েছে। আবার যে জায়গায় ভাটাটা হয়েছে সে জায়গায় কোনো আশেপাশে কোনো বাড়িঘর নাই, একবারে তোলার মাঝে। সে জায়গায় এক জমির পাশে একটা মোটা আইল ছিল, আইলের মধ্যে জিগের গাছ ছিল। সে গাছের বয়স মিনিমাম 100 বছরের উপরে হবে। 3-4টে গাছ আছে। সে গাছের ডালপালা অনেক বড় বড়, গাছও অনেক 100 বছরের উপরেও হবে। সেই গাছটাও তো দেখানো অনেক বড় হয়েছে। তার পাশেই ভাটাটা হয়েছে। হওয়ার পরে এভাবেই 5-6 মাস ভাটা রানিং করার পরে সেখানে মানে ইট বানা শুরু হয়। ইট মোটামুটি ইট হাউজে ফেলায় পড়ার সময় এখানে তো এলাকার চ্যাংড়া বাংলা ইট মানে যারা কয়লা দেয়, এলাকার ছেলেপেলে নতুন দিয়ে তো হবে না, বাইরে থেকে ছেলে নিয়ে আসে কয়েকটা। আসার পরে শিফটি ভাগ করে ফেলে। কেউ দিনে ভাটায় কয়লা দেয়, আবার কেউ রাইতে কয়লা দেয়, 2 শিফটি লোক করে। এভাবেই কিছুদিন চলার পরে হঠাৎ করে একদিন জিগার গাছ থেকে একটা জিন সেই মানে ভয়ানক আকৃতি নিয়ে ছেলেগুলার কাছে মানে আসার জন্য চেষ্টা লাগাইছে। ছেলে যে কটা আছিল সে কটা তো দেখে অবাক, জিন এটা কী রকম এত ভয়ানকভাবে মানে আমাদের কাছে আসবে লাগছে। তখন ছেলে যে কটা আছিল তারা মানে 2-1টা থাকলে তো ভয় পাইতো, অনেক কটা ছেলে আসছিল। তাছাড়া আগুনের কাছে ওরা আছে, ওরা শতকটা ভয় পায় নাই, ওরা দাঁড়িয়ে দেখতে লাগছে। তখন মানে কাছে আসার চেষ্টা করলেও তা মানে কাছে আসতে পারে নাই জিনটা। সেখানে দাঁড়িয়ে তাকে মানে ভয় দেখাচ্ছে, তারা ভয় পায় নাই। তার কারণ যে সময়টা তারা ওই গাছ থেকে বাহিরে যাবে সেই সময়টা সে জায়গায় তারা মানে তাদেরকে মানে জিনকে বিরক্ত করছে। মানে যদি সেখানে যদি লোক না থাকতো তারা মনে করো আরামে তাদের বেড়া করা সুবিধা হইতো। ওই বেড়া করা সুবিধা না হওয়ার কারণেই তারা ওই ভাটার যে ছেলেবেলে কাজ করে তাদের প্রতি আক্রমণ শুরু করে দেয়। হঠাৎ করে
কিছুক্ষণ পর পর পেছন থেকে কে যেন ডাকে, মানে যে ওই ভাটার যে ধোঁয়াটা বাইরে হয় যে হাউসটা দিয়ে, সে হাউসটার কাছ থেকে ডাকে, নাম ধরে ডাকে। তা ছেলে বলে ভাই কে ডাকে, আমার নাম ধরে কে ডাকে? তখন 2-3 জনে সেখানে যায়, যা দেখে কিছু নেই, কোনো লোকজন নাই। এরকম করে কয়েক শিফটি চলে যায়, কয়েকদিন চলে যায়। যাওয়ার পরে এরা মানে অন্য শিফটির লোককে বলে, ভাই এইরকম রাতের বেলা আমাকে নাম ধরে কি যেন ডাকে। তারা বিশ্বাস করে না। তখন পরের সপ্তাহে যে শিফটটি চেঞ্জ হয়েছে, মানে যারা দিনে কাজ করতো তারা পরে রাতের বেলা তারা ডিউটি করছে, তাদেরকেও ওই রকম করে ডাকে। এদিক মধ্যে কিছুদিন পরেই ভাটার মানে লাইসেন্স নাই, এই কারণে ভাটাটা বদ্ধ করে দেয়। দেওয়ার পরে ভাটার তো মনে করো রানিং ভাটার ইট অনেক লক্ষ লক্ষ ইট সেখানে। এখন ভাটাটা বদ্ধ হয়ে যায়, লাইসেন্সের কারণে বদ্ধ করে দেয় সরকার। দেওয়ার পরে সে জায়গায় রাতের বেলা একটা নাইট গার্ড থাকে। সেই নাইট গার্ড ইট ভাটার চতুর্পাশে প্রথম মানে সে পাহারা দিছিল, মানে ঘোরাফেরা করছিল। তারপরে কিছুদিন যাওয়ার পরে আস্তে 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 ওই জিনের মানে আরও বেশি উত্তেজনা শুরু হয়ে গেছে সেখানে। মানে তারা সেই লোকটাকে অনেক চেষ্টা করে ভয় খাওয়ার জন্য, মুরব্বী লোক ছিল, অনেক সাহসী ছিল, সে ভয় পায় না। তারপরে সে বলে, আমি তো তোমার কিছু ক্ষতি করিনি, তুমি আমার বেশি লাগছে কেন? তখন ওই জিনে তাকে বলে আমার পিছে তো আপনি লাগেন নাই, তবে আমাদের খুব সমস্যা হয়, আমার বেড়া করা করতে আমাদের সমস্যা হয়, আমি আছি, আমার সাথীরা আছে। এভাবে সরাসরি ওই চাচা জিনের সাথে কথা বলার পরে তারপরে চাচা সেখান থেকে চলে যায়। যাওয়ার পরে পরের দিন মালিককে জানায়, আমি এখানে কাজ করব না, এখানে সমস্যা আছে। এইরকম করে তিনি বাদ হন, সে চাকরি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দেওয়ার পরে পরবর্তীতে আর একজন সেখানে নিয়ে আসার পরে তখন ওই লোকের সাথেও ওই রকম আচরণ শুরু করে দেয় জিনে। তখন ওই লোক মানে এমনভাবে ভয় পাওয়ার পর পরের দিনে সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আবার মালিককে জানায়। মালিক তখন সেখানে আর কোনো পাহারাদারে রাখেন না রাইকে দিনের বেলা যদি কেউ ইট নেয়, মানে কিনতে আসে, দিনের বেলায় সে বেচা কিনা করে, রাতে আর সেখানে কোনো নাইট গার্ড থাকে না। ওই ভাটা থেকে মিনিমাম 50 গজ দূরে একটা ঘর আছে, সেইখানে একজন থাকে, সেখান থেকেই মানে পাহারা দেয়। ভাটাতে আর কেউ যায় না আশেপাশে। এইরকম ভাটাটা এরকমই এখনও পড়ে আছে। তা আমার ঘটনাটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি যে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করছি, ঘটনাটা আমাদের এলাকায়, আমি কোনো মিথ্যে কথা বলছি না, সবই সত্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। শুনছেন ভূতের ঘটনা। দেখুন, আমি চেষ্টা করি বাংলাদেশের সেই সমস্ত ঘটনাগুলোকে কালেকশন করার যেগুলো মোটামুটি মনে এবং শরীরে শিহরণ সৃষ্টি করবে। আজকে ঠিক তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে একটা ঘটনা নিয়ে এসেছি। মূলত শাহজাদপুরের তালগাছি বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে হাজি বাবু এবং নূর নবী অর্থাৎ হাজি বাবুর বড় ভাই এই ঘটনাটি আমাকে বলেছিলেন। মানে তাদের দুই ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছিল। তো সেই দুই ভাই আর কি ঘটনাটি যখন আমাকে বললেন, তখন আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ, ঘটনাটি আপনাদের শোনানোর মতো, বা এই ঘটনাটি শেয়ার করা যেতে পারে। এবং তাদের অনুমতি নিয়েই আমি ঘটনাটি আপনাদের সামনে বলতে চলেছি। অর্থাৎ ঘটনাটি আমি হাজি বাবুর মতো করে আপনাদের সামনে বলছি। ভেবে নিন আমি হাজি বাবু। তো এই ঘটনাটি প্রায় অনেক ছোটবেলা, মোটামুটি ওই 2003-04 সালের দিকের ঘটনা। তো ওই সময় আমি বাড়িতে
অত্যন্ত দুষ্টুমি করতাম, মানে এত বেশি দুষ্টু ছিলাম যে বাড়ির আশেপাশের কোনো স্কুল বা মাদ্রাসায় আমায় ভর্তি করে দিলে আমি সেখানে একদিনের জন্যও থাকতাম না। কিছু না কিছু একটা ঘটিয়ে ওই চলে আসতাম মাদ্রাসা থেকে, বা বের করে দিত হুজুর মেরে টেরে। তো এই জন্য আমার বাড়ির লোক, বিশেষ করে আমার বাবা আর বড় ভাই নুন নবী, আমাকে শাসন করার জন্য এক প্রকার অনেক দূরে একটা এতিমখানায় দিয়ে আসে, মানে মাদ্রাসা এবং এতিমখানা মতো একটা জায়গা, সেখানে দিয়ে আসে। জায়গাটি ছিল চিটাগাং এর কোনো একটা মাদ্রাসা। তো সেই মাদ্রাসায় আমি চলে গিয়েছি, কিন্তু ওই বলে না খাসলত যায় না মূলে, তো রকম আমি তো একটা বাদর মার্কা ছেলে, সেই খাসলত কি আর মূলে কখনো যাবে বলুন? তা সেই ওই জায়গায় গিয়েও সেই শয়তানি কিন্তু আমার কাটেনি। হ্যাঁ, বাড়ি থেকে একটুখানি দূরে গিয়েছি ঠিক আছে, কিন্তু শয়তানি কি আর কাটে? ও তো আমার রক্তে মিশে আছে। তো সেই রকমই ওখানে গিয়েও আমার ওই ফাজলামি বাদরামি চলতেই থাকতো। তোরকম ভাবে ওখানে গিয়ে প্রথম কিছুদিন একটু ভালোভাবে চললেও আমার ওরকম শয়তান বন্ধু অনেকগুলো হয়ে গিয়েছিল, আর সেই বন্ধুদের সঙ্গে আমি ওরকম শয়তানি করে করে বেড়াতাম। এভাবেই বেশ কিছুদিন চলে গেল। আমার বন্ধু টন্ধু সব মিলিয়ে 4-5 জন হয়ে গেছে। আমরা কোনোদিন ওই খেজুরের রস খেতে চলে যাই, মানে হুজুরকে ফাঁকি দিয়ে, আবার কোনোদিন হয়তো মাঠের কোনো পেয়ারা খেতে চলে যাই, বা অন্যান্য অনেক কিছু আছে ওদিকে, সেসব খেতে চলে যাই। মাঝে মাঝে ডাব পেড়ে খেতুম, এরকম অনেক কিছু করে বেড়াতাম। এইভাবে বেশ কিছুদিন গেছে। একটা ব্যাপার বলে দিই, আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় মারুফ বলে একটা ছেলে পড়তো, মানে এটা ওর ছদ্মনাম আমি দিচ্ছি, ওর অরিজিনাল নামটা বলা যাবে না। তো মারুফ বলে যে ছেলেটি পড়তো সে কিন্তু কারোর সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলতো না। সে যেখানে থাকতো, মানে যে সিটটাতে যে বেডটাতে থাকতো সেখানেই বসে থাকতো, সেখানেই পড়তো, সেখানেই ঘুমিয়ে পড়তো। হুজুর পড়াতে গেলে সবার সঙ্গে কথা বলতো, সবাই মানে হুজুরের সঙ্গে সবাই কথা বলতো, হুজুরও সবার সঙ্গে কথা বলতো, কিন্তু ওই ছেলেটার কিছু বলতে লাগতো না। মানে সে পড়া আগে থেকেই যেন কিভাবে সব করে রাখতো, হুজুর তাকে পড়া ধরলে গড়গড় করে পড়া বলে দিত, বা কোনোদিন বকা বা কোনো তাড়া এরম কিছু ঘটতো না, মানে খুব বাধ্য ছেলে টাইপের। খোঁজ খবর নিয়ে দেখলাম যে মারুফের বাবা মা কেউ নেই, বা কোনো হুজুর তার খোঁজও দিতে পারিনি, বা কোনো ছাত্র টাত্ররাও ওই মারুফের সঙ্গে তেমন একটা মেশে টেসে না। মানে মারুফ প্রায় সবসময় একাই থাকতো, কেন বন্ধু টন্ধু কেউ ছিল না। তো আমরা তো শয়তান, আমাদের ইচ্ছে হয়েছে যে মারুফকে একটু খেসবো, নাড়বো, যে আসলে এই মারুফের ব্যাপারটা কি। তো প্রথম এই মারুফ যেখানে খেতে যেত, অর্থাৎ এটাকে স্থানীয়ভাবে লজিং বাড়ি বলে, অন্যান্য অনেক জায়গায় অনেক স্থানীয় নাম থাকতে পারে আঞ্চলিক, তো ওই জায়গায় আর কি লজিং বলে। লজিং ওরা যার বাড়ি খেতে যায় আর কি। এরকম আমরাও কোথাও না কোথাও লজিং বাড়ি খেতাম টিতাম, মাদ্রাসার ছাত্ররা ওই কারো না কারোর বাড়ি গিয়ে খেয়ে টেয়ে বেড়ায়, এরকম ব্যাপার। তো ওই মারুফ যেখানে খেতে যেত, আমরা একদিন চুপি চুপি ওর পেছন পেছন ওই লজিং বাড়িতে গেলাম। বিশ্বাস করুন সেই দিন যে আমরা অনেকটা বিস্মিত হয়েছিলাম। এই মারুফ ওই লজিং বাড়ি যায় তো বটে, কিন্তু কখনো খাবার খায় না। মানে সেই লজিং বাড়ির আশেপাশ থেকে ঘুরে আবার ঠিক সময় মতো চলে আসে। মানে সবাই খেতে যায়, খেতে আসে, মানে খেয়ে ফিরে আসে, ঠিক মারুফ ওই সময়টা এদিক ওদিক কাটিয়ে মানে লজিং বাড়ির দিকে যায়, ওদিকে ঘুরে চলে আসে, কিন্তু কখনোই ওই বাড়ির ভিতর ঢোকে না। এইভাবে 2-1 দিন দেখার পরে আমরা বড় অবাক হই। এই মারুফ কখনো কোনোদিন খাবারও খায় না। এভাবে অনেক দিন চলে গেল। আমাদের মনের প্রশ্ন আরো বাড়তে লাগলো। একদিন হুজুরকে গিয়ে বললাম যে হুজুর, এই মারুফের ব্যাপারটা কি? তো হুজুর এই মারুফের বিষয়ে না তেমন কোনো কথাও বলতে চাইতো না। বলে কি, সে তার মতো আছে, তোরা তোদের মতো পড়, তোদের ওর নিয়ে কি সমস্যা, ও তো তোদের সাথে কোনো ঝামেলা করতেছে না। না তো ব্যাস, আরো বেশি কৌতূহল জাগতে লাগলো, এই মারুফের বিষয়ে আরো বেশি ইচ্ছে জাগলো, ওদের সাথে শয়তানি করব। তো একদিন রাত্রে আমরা ওই শীতকাল, তখন ওই খেজুরের রস পাড়তে যাব, খুব ইচ্ছে জেগেছে যে খেজুরের রস খাবো। তো সেই দিনকে নিয়ে বিনিয়ে খুব কৌশল ওই মারুফকে ডেকে নিয়ে গিয়েছি যে চল দেখ, আজকের হুজুর একটুখানি ছুটি দিয়েছে, চল আজকের আমার এদিকে একটা মামা বাড়ি আছে, তো চল ওই মামা বাড়ি থেকে ঘুরিয়ে আনি চল। এই বলে ওই মারুফকে ডেকে নিয়ে মাঠের মধ্যে খুব মানে
জঙ্গল টাইপের মাঠ। ওই মাঠের ভিতরে অনেকটা সেই একটা মানে নদী মতন সমুদ্রের দিকে চলে গেছে, তার পাশ দিয়ে যে একটা বিশাল খেজুর বাগান। ওই জায়গায় গিয়ে ওই মারুপকে বলেছি যে উঠে ওই খেজুরের রস পেড়ে পেড়ে আমাদের খাওয়া। কিন্তু মারুপ খেজুর গাছে উঠতে চেত না, বা সে বলতো যে খেজুর গাছে উঠতে পারবো না। মারুপ তো তেমন কথা বলতো না, কিন্তু সেই দিন সে আমাদের উপরে দারুণ বিরক্ত এবং রাগান্বিত হয়েছিল, যেন তার চোখ দিয়ে মানে আগুন বেরিয়ে যাবে আমাদের উপরে, এমন রাগ যেন সে চোখ দিয়েই খেয়ে ফেলবে, এরকম একটা রাগ। সে বলছে, তোমাদের আমার এখানে নিয়ে আসা ঠিক হয়নি। এই কথাটার মানে আমি তখন বুঝতে পারিনি। যাই হোক, ওর এই রাগারাগি এবং আমার সাথে যে কয়জন গেছে তাদের চাপাচাপিতে সেদিন সকাল সকাল আবার ফিরে এসেছিলাম মাদ্রাসাতে। এবার মাদ্রাসাতে আর কয়েকদিন পর আরেকটা শয়তানি করার পরে আমি হুজুরের কাছে খুব মার খেয়েছি, এবং এই মারটা খেয়েছি আমি অনেকটা মারুপের কারণে। তাই মারুপের উপরে আমার আরো রাগ বেড়ে গিয়েছিল যে মারুপকে কিছু একটা ক্ষতি করতেই হবে। এইবার একদিন রাত প্রায় 11টা 11:30 বাজে, মানে মাদ্রাসার সবাই ঘুমিয়ে গেছে, ঘুমানোর বেল 10টায় দিয়ে দেয়। তো 11টা 11:30টার সময় ওই পাশের বাড়ি একটা বড় ডাব গাছ ছিল, সেখানে অনেকগুলো ডাবের কাঁধি ঝুলে থাকতো বা রয়েছে, দেখাই যায়, আলো জ্বলে। এই মাদ্রাসার আলোটা মোটামুটি ওই বাড়ির অব্দি পৌঁছায় এবং ওখান থেকে দেখা যায়। অনেকদিন ধরেই লোভ যে ওই বাড়ির ওই পেছন সাইডে গাছ, ওখান থেকে ডাব পেড়ে খাবো। তা আজকের এই মারুপকে শিক্ষা দেওয়ার একটা ভালো সুযোগ হয়েছে। আজকে যেভাবেই হোক এই মারুপকে ওই ডাব আমি পাড়াবই, আর না পারলে কালকের যে কোনো ভাবে ওরা চোর বলে ওর বিপদে ফেলবো। আর মাদ্রাসায় চুরির শাস্তি খুব মার। তো এইবার এই মারুপকে ঘুম থেকে ডেকে তুললাম, আমি সহ আমার আরো যে 3-4-5টা সাগরেট হয়েছে না, মানে যাদের সঙ্গে বেড়াই, সেও আমাদের মতো শয়তান। তো মোটামুটি ওই সবাই ডেকেছি। ডেকে ওঠানোর পরে মারুপ বলছে, কি হয়েছে ভাই, এত রাত্রে কেন ডেকেছ? তো এবার আমরা বললাম যে আমার ওই ডাব খেতে ইচ্ছে করছে, তুই ডাব পেড়ে দে। এইবার মারুপের সেই দিনের ওই কাণ্ড আমি আজও, বিশ্বাস করুন, আজও ভুলতে পারিনি। মারুপ বলল, ঠিক আছে চলেন বা চলো, আজকে তোমাদের ডাব খাওয়াবো। ঠিক মাদ্রাসার যে দরজাটা না, খট করে দরজাটা খুলে দরজার সামনে দাঁড়িয়ে ডাব গাছটা একদম দেখা যায় ক্লিয়ার। এইবার ওই মারুপ দরজার সামনে দাঁড়িয়ে, আমরা মোটামুটি মারুপের পেছনে সবাই দাঁড়িয়ে আছি। মারুপ এরকম হাতটা লম্বা করে দিল, তার হাতটা একদম রবারের মতো, মানে যেন একটা ইলাস্টিক বা টেনে লম্বা করলে যেরকম হয় না, সাত করে এরকম হাত লম্বা হয়ে, ঠিক ওই সিনেমার দৃশ্যের মতো হাতটা লম্বা হয়ে ওই নারকেল গাছে, অর্থাৎ সেই ডাবের কাঁধির গাছে চলে গেল। এবং বিশ্বাস করুন, ওই গাছে যতগুলো কাঁধি ছিল ও এক হাতে সব টেনে ছিঁড়ে, কাঁধি সহ, এক একটা কাঁধিতে 10টা 12টা 15টা করে ডাব রয়েছে, সব ঝুলতেছে, সব কটা একসাথে নিয়ে ও এক টানে ডাব নিয়ে মাদ্রাসার ওই দরজার সামনে নিয়ে আসলো। এই কাণ্ড দেখে বিশ্বাস করুন, আপনি একবার ভাবুন, যদি আপনি ওই জায়গায় থাকতেন আপনার অনুভূতিটা কেমন হতো। ঠিক আপনার অনুভূতি যেমন হতো, আমার তার চেয়েও বেশি ভয় লাগছে, কারণ এইরকম দৃশ্য আমি আর আগে কখনো দেখিনি। আমার সাথের গুলো তো অলরেডি সব ফিট, মানে এই দৃশ্য দেখার সাথে সাথেই আমার যে শয়তান বন্ধুগুলো হয়েছিল না, অলরেডি সব ফিট, কিন্তু আমিও নিজেকে খুব শক্ত করে এই কাণ্ড দেখার মতো শক্তি দিয়ে রেখেছিলাম। কিন্তু ডাবগুলো যখন সামনে এলো আর নিজের ভারসাম্য রাখতে পারলাম না, ধপ করে পড়ে গেলাম। সেন্স হারাইনি বটে, কিন্তু কিছু বলার মতো ক্ষমতাও আমার নেই। তারপর মারুপ টুক করে যে তার বেডে যে টুক করে শুয়ে পড়ল, আর আমি সেই ডাবের সামনেই বসে রইলাম। এভাবেই অনেকটা সময় পার হয়ে গেছে। ভয়ে থরথর থরথর করে কাঁপছি, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। কিছুক্ষণ পর হুজুর এলেন। আমাদের এই কাণ্ড কারখানা বা কোনো শব্দ হয়তো হুজুর পেয়েছিলেন,
তো যে কোনো ভাবে হুজুর কিছুক্ষণ পর এসে বললেন যে, কি ব্যাপার বাবু, এসব কি, ডাব কোথায় পেলি? তখন ওই পুরো ঘটনাটি বললাম, এবং যারা ওই যে সব ফিট হয়ে পড়েছিল না, মানে অজ্ঞান মতন হয়ে গেছিল, তাদের মোটামুটি চোখে ওই মানে জল টল ছিটিয়ে, মানে পানি টানি ছিটিয়ে মোটামুটি সব জাগিয়ে টাগিয়ে একই কথা বলল সবাই হুজুরকে। হুজুর বললেন, মারুফের সঙ্গে তোর এই কাজটা করা ঠিক হয়নি। সে একটা অন্য জগতের ছেলে, এখানে আসে, আমার এখানে সে পড়ে, সেই কোরআন শরীফ পড়তে ভালোবাসে, তাই পড়ে, সে থাকে, এই জায়গাটা পবিত্র জায়গা, সে আমাদের মাঝে থাকতে চায়। যেটা করেছিস সেটার জন্য তুই মাপ চা, ভবিষ্যতে এমন ঘটনা ওর সঙ্গে ঘটাস নে। সে বন্ধু বলে তোদের কোনো বিপদে ফেলিনি হয়তো, কিন্তু তার বয়স আমার 3 পুরুষের চাইতেও বেশি। অর্থাৎ আমি ইমামতি করছি এখানে, আমার বাবাও তাকে দেখেছে, আমার দাদু তাকে দেখেছে, মানে আমার 3 পুরুষ এই ছেলেটাকে এইভাবেই দেখছে। কিন্তু সে এক এক সময় এক এক রূপে এক এক নামে এখানে থাকে। সকালবেলা যে কাণ্ডটা ঘটল সেটা আরো ভয়ানক। মাপ চাওয়ার জন্য মারুপের বেডের কাছে যে দেখলাম, ঠিক একটা মানুষ শুয়ে আছে যেরকম সেভাবেই শুয়ে আছে, মানে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকলে যেরকমটা থাকে না, ওরকম ভাবেই শুয়ে আছে। মুখটা তুলেই দেখলাম সেখানে মারুপ নেই, ফাঁকা। কিছু বইপত্তর অনেক পুরনো, কিছু কাগজ, কিছু ফাউন্টেন পেন, মানে লম্বা লম্বা দোয়াত কলম, অনেক পুরনো আমলের কিছু জিনিসপত্র ওখানে পড়ে আছে, কিন্তু মারুফের কোনো অস্তিত্বও নেই। সারা রাত যে দরজার গোড়ায় বসেছিলাম, জেগেছিলাম, এত কাণ্ড ঘটে গেল, ডাবগুলোও পড়ে রয়েছে, মারুফ কোথা থেকে অমনি বেরিয়ে গেল সেটা জানিনি। এরপর ওই মাদ্রাসায় পড়ার আর ইচ্ছে থাকলো না। আরো কিছু ঘটনা ঘটেছিল বটে আমার সঙ্গে, কিন্তু এই ঘটনাটা আমি আর ভুলতে পারিনি। আমি হাজি বাবু, আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি জীবনে এত বড় হয়েছি, আমি এখন বর্তমানে একটা মসজিদের ইমাম, কিন্তু তবুও এই মারুফের ব্যাপারটা আজও উদ্ঘাটন করতে পারিনি। আপনারা যদি কেউ উদ্ঘাটন করতে পারেন অবশ্যই বলবেন। আর এই হাজি বাবুর মতো কোনো ঘটনা যদি আপনাদের কাছেও থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শোনাবেন, সবার মাঝে বলবেন। আজকের এই ঘটনা বললাম, আমি শামীম, আমি থাকি ঝিনাইদহের কোটচাঁদপুর, গ্রামের নাম তালসার। অনেকদিন পর এসছি, যদিও অনেকদিন পর এরকম ঘটনা বললাম। আপনাদের এই শুভ কামনায়, আপনাদের এই দোয়া ভালোবাসায় আমি এই রকম সমস্ত আরো ঘটনা নিয়ে পরবর্তী দিন হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শুনতে থাকুন ভূত.com। প্রিয় লিসেনার্স, চলে যাই আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম নাদিম। উনি ফিলিপাইনের ম্যানিলা সিটিতে রয়েছেন, অনেক বছর ধরেই সেখানে রয়েছেন। আর ওনার মধ্যে কিন্তু হরর বিষয়গুলো নিয়ে এক ধরনের অন্য রকমের নেশা কাজ করে। ফিলিপাইনে থাকা বিভিন্ন ধরনের হন্টেড প্লেসগুলো উনি ভিজিট করার চেষ্টা করেন। ফিলিপাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এমন কিছু জায়গা রয়েছে যেখানে নারকীয় হত্যাযজ্ঞ চলেছিল। জাপানি বাহিনী কর্তৃক সেখানে ভয়ঙ্কর ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই জায়গাগুলো আজও ভয়ঙ্কর। সেখানে আজও গভীর রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও অনেক ভয়ঙ্কর ঘটনাই নাকি ঘটে। অনেক ধরনের শব্দ সেখানে শুনতে পাওয়া যায়। এই যে নাদিম ভাই, ওনার আবার এই ধরনের প্লেসগুলোতে যাবার অদম্য আগ্রহ। তবে ওনার যারা বন্ধু বান্ধব আছেন তারা কিন্তু এগুলোতে আগ্রহ দেখান না। ওনার মামাতো ভাই একজন আছে, তাকে সাথে করে নিয়ে যান উনি মাঝে মাঝে। তার নাম হচ্ছে বাঁধন। ওখানে থাকা বিভিন্ন ধরনের খ্রিস্টান কবরস্থান ঘুরেছেন। তাছাড়া উনি একটা জায়গাতে বাসা ভাড়া নিয়েছিলেন। এই বিল্ডিংটা কিন্তু অনেক আগের। জাপানি
একটি ডেভেলপার কোম্পানি এই বিল্ডিংটা করেছিল। এই জায়গাটার নাম হচ্ছে বা এই বিল্ডিংটার নাম হচ্ছে বালাক্তাস রয়্যাল মেনশন, যেটা পাসাই সিটিতে অবস্থিত। এটা 55 বছরের পুরনো বিল্ডিং, 26 তলার একটা বিশাল বাসা। প্রত্যেকটা ফ্লোরে নাকি 15টার মতো করে ছোট বড় ফ্ল্যাট রয়েছে। তো উনি জানিয়েছেন যে ওই বিল্ডিংয়ে অনেকেই দুর্ঘটনায় মারা গিয়েছে, আবার দেখা গিয়েছে রুমের মধ্যে মারা গিয়েছে, 3-4 দিন পর খোঁজ পাওয়া গিয়েছে। তার আত্মীয় স্বজনরা এসে লাশ বের করেছে, লাশে পচনও ধরে গেছে। ওখানে 3টা লিফট রয়েছে, এর মধ্যে বেশ বড়সড় একটি লিফট আউট অফ সার্ভিস লেখা, অর্থাৎ সেটা নষ্ট হয়ে আছে বা বন্ধ হয়ে আছে। এটার কারণ কি? এত বড় একটা বিল্ডিং, 3টা লিফটের মধ্যে একটি লিফট এভাবেই আছে, ঠিকঠাক তো করার কথা, তাও তো করে না। ওখানে থাকা একটা সিকিউরিটির সাথে বেশ বন্ধুত্ব গড়ে তোলেন এই নাদিম ভাই। শুরুর দিকে উনি কিছু না বললেও পরে বুঝতে পারেন এখানে একটি আইনি জটিলতা রয়েছে। এই আইনি জটিলতা কেন হয়েছে? বেশ অনেক বছর আগে এই লিফটের তার ছিঁড়ে পড়ে যায়। তখন লিফটের ভেতরে থাকা 8 জনের মধ্যে স্পট ডেড হয়ে যান 6 জন। পরবর্তীতে 2 জন চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে মারা যান। এরপর থেকে এটা নিয়ে কিন্তু আইনি জটিলতা শুরু হয়। তবে কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তর ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে আইনি কর্মকাণ্ড সামনের দিকে না আগালেও এই লিফটটা নাকি রহস্যময় কোনো এক কারণে আর ঠিকঠাক করে চালাতে পারেননি। এটা ওভাবেই রয়ে গেছে। এই বিল্ডিংয়ে কিন্তু সুইমিং পুলও রয়েছে, কিন্তু সেখানে কেউ সাঁতারও কাটে না। সেখানে যে খেলার জায়গাগুলো রয়েছে সেখানে বাচ্চারা নাকি খেলতেও যায় না। ওখানে গেলে কেমন একটা ভুতুড়ে অনুভূতি নাকি হতে থাকে। এদিকে ওনারা তো আছেন কম টাকায় একটু ভালো করে থাকার জন্য, বা এই ধরনের প্লেসগুলো ওনাদের মতো ব্যাচেলরদের জন্য বেশ ভালো একটা জায়গা বলেই বিবেচিত হয়, এজন্য আছেন। তো প্রথম বেশ কিছুদিন কোনো ধরনের কোনো সমস্যা হয়ও নাই। আর ওনারা যখন ওখানে ছিলেন এর মধ্যেই ওনাদের কাছাকাছি একটা ফ্ল্যাটে এক কোরিয়ান নাগরিক মারা গিয়েছিলেন প্রায় 2 কি 3 দিন পর। তার লাশ ওখান থেকে বের করা হয়। তার আত্মীয় স্বজনরা যখন ফোন করে যোগাযোগ করে পায়নি, তখন পুলিশের সাথে যোগাযোগ করলে তারা ওখানে এসে দরজা ভেঙে তার লাশ বের করে। মাঝে মাঝেই নাকি ওনারা অসুস্থ হতেন, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, তবে এগুলো সাধারণ অসুস্থতা হিসেবেই ধরে নিয়েছিলেন। একবার হয় কি, এই যে বাঁধন ভাই আর নাদিম ভাই, ওনাদের 2 জনের মধ্যে একজন ছিলেন ওই সময় বাসায়। নাদিম ভাই, ওনার প্রচন্ড জ্বর এসেছে, উনি তো বিছানায় শুয়ে আছেন। ওনার কাছে তখন মনে হতে থাকে কিচেনে কেউ আছে, রান্নাঘরে কেউ রান্না করছে, চা বানাচ্ছে, এরকম শব্দ হতো। উনি এগিয়ে গিয়ে দেখতেন যে সবকিছু স্বাভাবিক। এটা দিনেও হতো, রাতেও হতো। এক রাতের ঘটনা, উনি ওয়াশরুমে যাবার জন্য উঠেছেন। কি মনে করে উনি বারান্দার দিকে যাবেন, একটু দাঁড়াবেন ওখানে। যখনই বারান্দার দিকে গিয়েছেন, উনি দেখেন যে ওখানে কুজো হয়ে কেউ একজন বসে আছে, একটা মানব আকৃতির কিছু একটা। উনি স্পষ্ট দেখলেন এটা একটা মানুষ আকৃতির কিছু যে কুজো হয়ে বসে আছে। উনি ভয়ে দৌড়ে ওখান থেকে চলে আসেন। ওনার হাতে একটা গ্লাস ছিল যার মধ্যে পানি ছিল। উনি মূলত বারান্দায় দাঁড়িয়ে পানি খাবেন এই চিন্তা করেই ওদিকে যাচ্ছিলেন। কাউকে ডাকার শক্তিও ওনার ওই সময় ছিল না। কিছুক্ষণ পরে মনে হলো, আচ্ছা বারান্দায় তো বেশ কিছু ফুলের টব আছে, ফুলের গাছ আছে, এগুলোকেই আবার কোনো মানুষ মনে করে ভুল দেখিনি তো। তবে এরকম ভুল তো হওয়ার কথা নয়। উনি আবার বারান্দার দিকে সাহস করে গেলে ওখানে আর কিছুই দেখেননি। এই ঘটনার পর একজন হুজুরকে নিয়ে এসেছিলেন। তবে এই নাদিম ভাই জানিয়েছেন যে ওখানে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বেশি হবার কারণে মুসলিম কোনো ভালো আলেম বা হুজুর পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তবুও তাকে নিয়ে আসেন। নিয়ে আসার পর তাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। তবে উনি বলেছিলেন যে এই বাসাটা ছেড়ে দিতে, তা না হলে পরবর্তীতে বড় ধরনের অসুবিধা হবে। এই বাসায় অনেকেই মারা গিয়েছে, কিন্তু কর্তৃপক্ষ অনেক কথাই বাইরে বলে না, বা তারা বিষয়টাকে ধামাচাপা দিয়ে দেয়। এই কথা শোনার পর ওনারা এই বাসাটা ছেড়ে দেন।
পরবর্তীতে অন্য জায়গায় ওনারা বাসা নেন আর কি। এরপর তো ওনারা চিন্তা করেছেন যে কোনো একটা জায়গায় যাবেন, হন্টেড প্লেসে, ক্রিশ্চিয়ান কবরস্থানে গিয়েছেন, একটা পরিত্যক্ত হসপিটালে যাবেন, এরকম একটা প্ল্যান করেছেন আর কি। ফিলিপাইনের অ্যাঙ্গেলস সিটিতে একটি পরিত্যক্ত হসপিটাল ছিল, যেটার একটা নাম আছে ক্লার্ক এয়ারবেস হসপিটাল বা এয়ারবেস হসপিটাল আর কি, যেটা নাকি আমেরিকা তৈরি করেছিল। 1903 সাল থেকে 1991 সাল পর্যন্ত এটা চালু ছিল। বিভিন্ন সময় যে যুদ্ধগুলো রয়েছে, স্পেশালি ভিয়েতনাম যুদ্ধ যখন হয়েছে, এরপর ফিলিপাইনের সাথে যখন যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর কি, ওই সময় ফিলিপাইনের যেই জায়গাগুলো, এগুলোতে তো মিত্রবাহিনী, অক্ষশক্তি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করেছে। তো অনেক মানুষ সেখানে মারা গিয়েছে, বিশেষ করে এই হসপিটালে। ধারণা করা হয় এখানে আসলে স্বাভাবিক মৃত্যুর থেকে অস্বাভাবিক মৃত্যুই বেশি হয়েছে। এই হসপিটালটা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, এরপর এর আশেপাশে কাউকে যেতে দেওয়া হয় না। তবে হ্যাঁ, স্থানীয় প্রশাসনের পারমিশন নিয়ে সেখানে যাওয়া যায়। অনেক ইউটিউবার নাকি ওখানে ভিডিও করতে গিয়ে বড় ধরনের বিপদে পড়েছে, কেউ কেউ মারাও গিয়েছে, যেগুলো অপ্রত্যাশিত মৃত্যু ছিল। পারমিশন নিয়ে যাবার পরও মারা গিয়েছে, আর পারমিশন ছাড়াও ওখানে গিয়ে মারা গিয়েছে এমন বহু মানুষ আছে। যারা ওখান থেকে বেঁচে ফিরেছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ঘটনা অনেকেই জানতে পেরেছে। এক রমজান মাসে এই নাদিম ভাই আর বাঁধন ভাই ওনারা সেখানে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তো চিন্তা করেছেন রাতের বেলা যাবেন, কোনো পারমিশন নেবেন না। রাতে কিন্তু ওখানে যাওয়া নিষেধ। কাছাকাছি গিয়ে হাঁটা শুরু করেছেন, চিন্তা করেছেন যে ওখানে যাব, ওখান থেকে ঘুরে এসে আবার সাহারি করব। ওনারা যখন ওদিকে গিয়েছেন, বিশেষ করে হসপিটালটার যে গেট ওইটা ক্রস করবেন, হঠাৎ করে মনে হলো অনেকগুলো চামচিকা টাইপের জিনিস মাথার উপর দিয়ে চক্কর দেওয়া শুরু করেছে, এরপর একদিকে উড়ে চলে গেল। অনেক সময় হরর মুভিতে এরকম দেখা যায়, হঠাৎ থেকে যেন বাদুর চামচিকা চলে আসে, এরকম হলো। তখন তো ওরা বেশ ভয় পেয়ে গিয়েছেন, আর শরীরটাও ভারী হয়ে আসা শুরু হয়েছে। পা পিছলে হঠাৎ করে একটা খাদে পড়ে যান, মানে ছোটখাটো একটা খাদ আর কি। জোরে চিৎকারও করে ওঠেন, পায়ে বেশ ব্যথা পেয়েছেন। এরপর তো মোবাইলে একটা সূরা চালিয়ে দিয়েছেন। তখন চিন্তা করলেন যে এখানে আর ঢোকা যাবে না, বাইরে বের হয়ে আসতে হবে। আমাদেরকে সতর্ক করছে, ঢুকিস না, বিপদ আছে। ওনারা যখন বাইরে বের হয়ে হাঁটা শুরু করেছেন জঙ্গল পার হয়ে, হঠাৎ করে দেখেন পুলিশের গাড়ি আসছে। পুলিশ তো তাদেরকে দেখে গাড়ি থামিয়ে দিয়েছে, জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় গিয়েছিলেন। সত্য কথাই বলেছেন, মিথ্যা কথা বললে আরো বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। পুলিশ জিজ্ঞেস করছে কেন এত রাতে গিয়েছেন পারমিশন ছাড়া, রাতের বেলা তো সেখানে পারমিশনও দেওয়া হয় না। এদিকে উনি তো আহত ছিলেন, পা দেখালেন। পুলিশরা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন ঠিক আছে, আমরা চাইলে কিন্তু আপনাদেরকে ধরে নিয়ে যেতে পারতাম, এই পারমিশন না নিয়ে এখানে আসার অপরাধে কিছু করলাম না, যান চলে যান, এভাবে আর আসবেন না। আসলে ওনারা চাইলে ঝামেলা করতে পারতো, কিন্তু ওনারা সেটা করেন নাই। তো এরপর ওনারা ওখান থেকে চলে আসেন। এরপর ওনারা কি করেছেন, একটা অনলাইন পেজ থেকে ঘোস্ট মিটার, অনেকে কেটু মিটার আমরা বলি এটাকে, ইএমএফ মিটার, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার, যেটা দিয়ে অনেকেই জিনের উপস্থিতি শনাক্ত করেন বলে দাবি করেন। তো যাই হোক, এটা নিয়ে আমরা এপিসোডের শেষ দিক অর্থাৎ এই ঘটনার শেষে কথা বলবো। তো এরকম একটা মেশিন ওনারা নিয়ে আসেন, আর ওনারা ঠিক করেন একটা সিটিতে যাবেন, সেটার নাম হচ্ছে বুলাকান সিটি। তো ওখানে যাওয়ার জন্য ওনারা বের হয়েছেন। ওনাদের সাথে আরো বেশ কিছু লোকজন ছিল, মোট 6 জনকে নিয়ে বের হয়েছেন। এর মধ্যে একজনের ওয়াইফও ছিল সাথে, তিনি আবার ফিলিপাইনেরই নাগরিক। ওনারা যেদিকে যাবেন ওই জায়গাটার নাম হচ্ছে রেড হাউস। ওখানে একটা বাড়ি আছে, সেটা পরিত্যক্ত। 1944 সালে জাপান আর ফিলিপাইনের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন জাপানি আর্মিরা নাকি এই বাড়িতে অনেককেই নিয়ে এসে খুব নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। পরবর্তীতে যুদ্ধ শেষে সরকার সিদ্ধান্ত নেয় এই বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। হাজার হাজার মানুষকে সেখানে খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ওখানেই নাকি রাত হলেই বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাওয়া যায়, দিনের বেলাতেও শুনতে পাওয়া যায়। এটা আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি নেই। রাত হলে নেমে আসে ভয়াবহ এক পরিবেশ। ওনারা গাড়ি নিয়ে বের হয়েছেন, বেশ বড়সড় একটা গাড়ি। হঠাৎ করেই গাড়ির যে টায়ার, এটা কিন্তু নষ্ট হয়ে যায়, বিশেষ করে ওই জায়গার কাছাকাছি আসতেই। তখন গাড়িটা ওখানে রেখেই
ওনারা হাঁটতে শুরু করেন। 15 মিনিট হাঁটার পর ওনাদের মধ্যে একজন বেশ অসুস্থতা বোধ করছিলেন। তবে এই যে হেঁটে আসছেন, চোখে কিন্তু খারাপ কিছু পড়েনি। আর ওনাদের যে মিটারটা ছিল ঘোস্ট মিটার, সেখানেও কিন্তু কোনো ধরনের সিগন্যাল ওনারা পাননি। ওনারা ওখানে মোটামুটি চলে আসেন। চলে আসার পর ওখানে খুব একটা যে কিছু দেখেছেন তা কিন্তু না। ওখান থেকে আবার ব্যাক করেন, ওই গাড়িটার টায়ারটা ঠিকঠাক করে। এর কয়েকদিন পর আবার আর একটা জায়গায় যান, সেম এই 6 জনকে নিয়ে। সেই জায়গাটার নাম হচ্ছে লা ইউনিয়ন সিটি। এই লা ইউনিয়ন সিটির পিন্ডাগান রুইন্স নামক একটা জায়গা রয়েছে এই জায়গাতে। তো ওখানে আসার যখন পরিকল্পনা করেছেন, কারো কারোর সাথে যখন আলোচনা করেছেন, অনেকেই নাকি মানা করেছেন যে এখানে না যেতে, কিন্তু ওনারা তো যাবেনই, এরকম একটা পরিকল্পনা করে বের হয়েছেন। যাই হোক, ওনারা রাত 3টার দিকে এই পিন্ডাগান, অনেকে এটাকে পান্ডাগান রুইন্সও বলে, তো ওখানে চলে আসছেন। যখন ওখানে চলে আসছেন, ওনারা খেয়াল করলেন অনেকগুলো কুকুর খুব জোরে জোরে ঘেউ ঘেউ করে ডাকছে, কিন্তু একটা কুকুরকেও ওনারা দেখতে পাচ্ছেন না। চারদিকে নির্জন বাগান, আর রুইন্স মানে ধ্বংসপ্রাপ্ত স্থান আর কি, ভাঙা বিল্ডিং। ওখানে ছোট ছোট বেশ কিছু ভাঙা বিল্ডিং রয়েছে আর কি, এগুলোতে লতা পাতা বিভিন্ন ধরনের গাছও হয়ে গেছে। কুকুরগুলো ডাকছে, কিন্তু একটা কুকুরও সামনে আসছে না। মনে হচ্ছে 15-20টা কুকুর একসাথে ডাকাডাকি করছে। ওনারা ওখানে নেমে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। ওনারা যখন ঘোস্ট মিটারটা অন করেছেন, তখন কিছু কিছু সিগন্যাল ওনারা পাচ্ছিলেন। ওনারা বাংলা ভাষায় কথা বলছেন যে এখানে কেউ থাকলে এই সিগন্যাল যেই বাতিগুলো আছে এগুলো বেশি করে জ্বালিয়ে দিন, এরকম ভাবে ওনারা বলছে আর কি। মাঝে মাঝে দেখা গেল যে বেশ কয়েকটা বাতি জ্বলে উঠছে, অর্থাৎ বেশি করে সিগন্যাল পাওয়া যাচ্ছে, 4টা সিগন্যাল দিচ্ছে। তখন বুঝতে পারলেন যে এখানে থাকা যাবে না, চলে আসতে হবে। ওনারা ওখান থেকে চলে আসছিলেন। গাড়িতে ওঠার আগ পর্যন্ত কুকুরগুলো ডাকছিলই। যখনই ওনারা গাড়িতে উঠে পড়েছেন, গাড়ি স্টার্টও দেননি, তখনই সবগুলো কুকুরের ডাক এমন ভাবে থেমে যায় যেন এখানে এতক্ষণ কিছুই হয়নি। যাই হোক, ওনারা ওখান থেকে যখন রওনা দিয়েছেন, মোবাইলে সূরা চালিয়ে দিয়েছেন, বেশ কিছু সূরা পরপর বেঁধেছে। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। ওখান থেকে ম্যানিলায় ব্যাক করেছেন। ওনারা এখনো বিভিন্ন জায়গায় যাওয়ার চিন্তা করছেন, তবে লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর ওনারা কোনো ধরনের কোনো হন্টেড প্লেসে যাননি। উনি জানিয়েছেন যে বিশ্বের ভয়ঙ্কর যেই 10টি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত প্লেস রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি কিন্তু এই ফিলিপাইনেই রয়েছে। চেষ্টা করবেন যে সেখানে গিয়ে কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো আমাদেরকে জানানোর জন্য। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাদিম ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। সাবধানে থাকবেন, কেননা এই ধরনের ইনভেস্টিগেশনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো আমি সবসময় না করার সাজেশন দিই। আর এই যে কেটু মিটার বা ইএমএফ মিটার বা ঘোস্ট মিটার যেটাকে বলা হয় আর কি, এটা আমার নিজের কাছেও আছে। এটা আমি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি। আমার কাছে অধিকাংশ সময় মনে হচ্ছে এগুলো বিভিন্ন সায়েন্টিফিক কারণেই জ্বলে ওঠে। কেননা বিভিন্ন কারণেই এই সিগন্যালগুলো আসতে পারে। কাছে থাকা মোবাইলের কারণে আসতে পারে, এছাড়া আশেপাশে থাকা বিভিন্ন ধরনের সিগন্যাল আছে, যেগুলা ওয়্যারলেস সিগন্যাল হতে পারে, রেডিও সিগন্যাল হতে পারে, তারপর ইন্টারনেট সিগন্যাল হতে পারে, বা ওয়াইফাই সংক্রান্ত কোনো যদি বিষয় থাকে সেটা হতে পারে। আশেপাশে পাওয়ারফুল ইলেকট্রিক লাইন থাকলে সবগুলো বাতিও জ্বলে উঠতে পারে। অনেকে মনে করে যে এখানে মনে হয় ভূত আছে, তাই সবগুলো বাতি জ্বালিয়ে দিয়েছে। এরকম অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে। এছাড়া আমরা কথা বললে কথার যেই একটা কম্পাঙ্ক সৃষ্টি হয়, এই কম্পাঙ্কের কারণেও এই বাতি জ্বলতে পারে বলে কেউ কেউ মতামত দিয়েছেন। তাহলে আমরা যে বলি কেউ থাকলে সিগন্যাল দেন, তাহলে এই যে কম্পাঙ্ক সৃষ্টির কারণে তো আমাদের আশেপাশে থাকা যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেই জায়গাতেও কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয়, তাতে কিন্তু বাতি জ্বলে উঠতে পারে। এই জন্য আসলে নিশ্চিতভাবে বলা যায় না আসলেই কোনো সুপার ন্যাচারাল এন্টিটি তাদের অস্তিত্ব জানান দিচ্ছে কিনা। আমি দেখেছি 90% ক্ষেত্রে এগুলো আসলে সায়েন্টিফিক কারণেই জ্বলে ওঠে, 10% ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হতে পারে।
একদম যে পুরোটাই ফেক এটাও বলা যাবে না। সুতরাং 10% ক্ষেত্রে এই বিষয়টা হতে পারে বলে আমি মোটামুটি একটা প্রমাণ পেয়েছি। যেহেতু এই জিনিসটা আমার কাছেও আছে, আমিও আমার একজন খুব কাছের বন্ধু যে আমেরিকাতে আছে তাকে দিয়ে আমি এই জিনিসটা নিয়ে এসেছিলাম। অনেকেই এটা নিয়ে অনেক ধরনের ভিডিও করেন জাস্ট ভিউ পাওয়ার উদ্দেশ্যে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটার যে ব্যবহার এবং এটার যে কারসাজি রয়েছে এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না, যার কারণে এমনটা হয়ে থাকে। আর এই ধরনের প্লেসগুলোতে ভিজিট না করার পরামর্শই আমি দিব, যাতে করে বিপদ এড়িয়ে চলা যায়। কেননা সব বিষয়ে আগ্রহ থাকা ভালো না। মানুষ কোনোভাবে যদি এই ধরনের এন্টিটিগুলোর সাথে বা এই ধরনের ফ্রিকোয়েন্সির সাথে একবার কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু জীবন নরকে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন। প্রিয় নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।